হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এটা এমন একটা অবস্থা যে আমরা যারা এখানে আইটিতে জব করি বা সরকারি সেক্টরে, আমাদের এসেনশিয়াল একটা প্রোডাক্ট। এবং ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে অনেকে আমরা এটার জন্য 365, যেটা লাইসেন্স ভার্সন, ওইটা অনেকে ইউজ করি। তো লাইসেন্স ভার্সন ইউজ করলে কিছু এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল আমরা দেখতে পাচ্ছি, মানে তার মানে হচ্ছে পাইরেটেড ভার্সন। তো ব্র্যান্ডিংটাও কিন্তু আসলে একটা মার্কেটিং এর মধ্যেই পড়ে। যেমন মাইক্রোসফট কিন্তু জানে যে তাদের প্রোডাক্ট কিন্তু আমরা পাইরেট করে ইউজ করছি, বিনা লাইসেন্স ইউজ করছি, তারপরে কিন্তু তারা এখানে কোথাও কখনো আটকায় না। অনেক ধরনের, ইউটিউবে গিয়ে দেখবেন যে সার্চ দিবেন কিভাবে উইন্ডোজ অ্যাক্টিভেট করতে হয়, কিভাবে এক্সেল, ওয়ার্ড, অফিস প্রোডাক্ট কিভাবে অ্যাক্টিভেট করতে হয়, প্রচুর পরিমাণে ভিডিও আছে। এবং খুব 5-6টা কমান্ড দিলে আপনার এটা অ্যাক্টিভেশন ওকে হয়ে যায়। তো এই অ্যাক্টিভেশন যেহেতু আমরা করছি, মাইক্রোসফটও কিন্তু জানে, তারপর তারা বলে না এই কারণেই, কারণ সবাই যাতে এটাই ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং এই মাইক্রোসফটকে আমরা ইউজ করি, এই কারণে কিন্তু অনেক সময় এটা ওরা অ্যালাউ করে। সো আমরা যে এক্সেলটা ইউজ করব, মোটামুটি আমার যে এক্সেলটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের এক্সেল সেম হওয়ার কথা, একই রকম হওয়ার কথা। একই রকম না, না আপনাদের আলাদা? স্যার আমি 365 ব্যবহার করি স্যার, লাইসেন্স ভার্সন ঠিক আছে, সেম মোটামুটি। আচ্ছা, 360 ভার্সন হলে আপনি একটা এক্সট্রা কিছু বেনিফিট পাবেন। সো এক্সেলে আসলে বোঝানোর মতো ক্লাস এটা না, এটা যেহেতু ডেটা অ্যানালিসিসের ক্লাস, আর আমরা সবাই যেহেতু জানি যে এক্সেল কি এবং কোনটা কোনটা কি, যেমন এগুলিকে বলা হয় ওয়ার্কশিটের, অলরেডি আমরা জানি। এবং আমাদের এটা জানার এই প্রয়োজন এই কারণে, আমরা যখন এক্সেল নিয়ে কাজ করছিলাম, আমরা কিন্তু ম্যাক্সিমাম পান্ডাসে যে কাজগুলো করেছি সব কিন্তু এক্সেলের ডাটাগুলোকে আমরা নিয়েছিলাম। খেয়াল আছে কিনা? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডাটাই কিন্তু আমরা এক্সেল থেকে নিয়েছি। সো এক্সেল, এরকম অনেকগুলো শিট আছে, এই যে এরকম 2টা শিট, বাই ডিফল্ট 3টা শিট থাকে, এরকম আমরা তৈরি করতে পারি। এবং এক্সেল এরকম সেল থাকে, কয়টা সেল থাকে? 65,549টা। সো এরকম সেল থাকে, এরকম আমরা ওয়ার্কশিট তৈরি করতে পারি, এই এক একটাকে বলা হয় ওয়ার্কশিট। আর ওয়ার্কশিট গুলোকে ডানে বামে করার জন্য এই বাটনগুলো আছে, যখন এটা পুরোটা ভরে যাবে। আর এরপরে ডান পাশে বাম পাশে সরানোর জন্য আমাদের এরকম স্ক্রল বার আছে। এই আপনার বড় ছোট করার জন্য আমাদের এখানে একটা জুমিং টুলস আছে, জুম ইন জুম আউট টুলস, তো আমরা বড় ছোট করতে পারি। আর উপরে যে বিষয়গুলো, এগুলো হচ্ছে এক একটাকে বলা হয় রিবন। ট্যাব, ট্যাবের পরে এটাকে বলা হয় রিবন। একটা রিবনে অনেকগুলো মেনু থাকে। আগে আমরা দেখেছিলাম যারা 2003 ইউজ করেছি, এরকম ফাইল থাকতো, ফাইল ক্লিক করলে নিচে নিচে ড্রপ ডাউনে অনেকগুলো মেনু আসতো, মেনুর আন্ডারে সাব মেনু থাকতো। 2007 ভার্সন থেকে এরকম আসছে যে এরকম রিবন কনসেপ্ট আসছে। প্রত্যেকটা রিবনে, প্রত্যেকটা ট্যাবের আন্ডারে এরকম রিবন থাকবে, রিবনের ভিতরে এরকম মেনু থাকে, যেটা আমাদের ইউজারদের জন্য খুবই সুবিধা, যাতে আমরা দেখে আইকন দেখে বুঝতে পারি যে এটা কিসের কাজ। আমি একটা মেসেজ পাঠিয়ে নিয়ে অনেকে জয়েন করে নি, জাস্ট আমি একটা রিমাইন্ড দিয়ে আবার শুরু করছি। সো এই রিবন সম্বন্ধে আসলে আমার আর পরিচয় করার কিছু নেই, তাই না? সবাই আমরা জানি অলরেডি। সো আমরা এখন কাজ শুরু করি। রিবন হচ্ছে বেসিক এক্সেল এর ক্লাস, বেসিক এক্সেল এর ক্লাসগুলো এখানে আমরা আসলে কভার করব না, অ্যাডভান্স লেভেলের। সো ইন্ট্রোডাকশন টু এমএস এসকিউএল, যদি আমরা এমএস এক্সেল যদি আমরা বলতে চাই, এক্সেলটা হচ্ছে আমাদের যাবতীয় যেই ফিনান্সিয়াল যে কাজগুলো আছে, ডাটা অ্যানালিসিসের যে কাজগুলো আছে, আমরা যদি পাইথনের কথা চিন্তা না করি, আমরা যদি পান্ডাস, নামপায়ের কথা চিন্তা না করে ডেটা অ্যানালিসিস করতে চাই, তাহলে এক্সেলটা হচ্ছে একটা সবচেয়ে ইফেক্টিভ এবং সবচেয়ে ব্যবহারযোগ্য একটা টুলস। এবং সারা পৃথিবীতে এই এক্সেলটার জনপ্রিয়তা ডেটা অ্যানালিসিসের জন্য সবচেয়ে বেশি। ইভেন বিজনেস যে লজিকগুলো আছে, বিজনেস লজিকগুলো আমরা এই এক্সেলের মাধ্যমে করতে পারি। এবং এক্সেল টুলস ইউজ করে প্রচুর কাজ করা যায়। এবং আমাদের যারা ফ্রিল্যান্সিং করে অনেকে আছে যারা শুধুমাত্র এই এক্সেলের কাজ করে প্রচুর ইনকাম করে। তো ফ্রিল্যান্সিং জগতেও এক্সেলের ডিমান্ড অনেক বেশি। এবং এক্সেলের সবচেয়ে ভয়াবহ বিষয়টা হচ্ছে যে এক্সেলের, আমরা জানি কি, জানি যে এখানে টু, ইন্টার দিয়ে টু লেখে, এখানে সমান সমান যদি আমরা করি, উপর থেকে এখানে ক্লিক করি আমরা, এখানে অটো সাম দিলেই আমার এখানে সামেশনটা চলে আসে।
অটো সাম দিলে আমাদের এখানে সামেশনটা চলে আসে, ইন্টার দিলাম, আমাদের যোগ হয়ে 5 হয়ে গেল। সো এইরকম ভাবে আমরা আসলে কিছু কিছু কাজ, অনেকে আর কি, সবার ক্ষেত্রে না, কিছু কিছু কাজ জানি, আবার অনেকে ভালো জানি অনেক কিছু। সো এই জানার মধ্যে আমরা সীমাবদ্ধ, কিন্তু এক্সেলে প্রচুর অনেক কাজ করা যায়। সো ফুল এক্সেল দিয়ে একটা আমরা প্রজেক্ট দেখানোর চেষ্টা করব যে ড্যাশবোর্ড কিভাবে করে, একটা ফুল একটা সফটওয়্যারের মতো। তো এজন্য এক্সেল খুবই গুরুত্বপূর্ণ, এবং ডাটা অ্যানালিসিসের জন্য এক্সেল একটা ইম্পর্টেন্ট ফিচার। সো এক্সেলে আমরা যেমন ধরেন মনে করেন এই ফুল বিষয়টাকে, এই যে এক একটাকে বলা হয় সেল, এটা অলরেডি আমরা জানি, এটাকে বলা হয় কলাম, আর এটা হচ্ছে রো। সো যেই সেলটাকে আমরা সিলেক্ট করব সেই সেলের একটা নাম আছে, এখানে বি3 দেখা যায়। আর এখানে হচ্ছে ফাংশন লেখা হয়, এক্স, যেটা এই ট্যাবগুলোতে ফাংশন লেখা হয়। এবং এখানে বিভিন্ন ধরনের টুলস আছে, যে টুলস দিয়ে আমরা ফন্ট সিলেক্ট করতে পারি। ইনসার্ট ট্যাব আছে, ইনসার্ট ট্যাবের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শেপ ইনসার্ট করতে পারি, টেবিল ইনসার্ট করতে পারি, পাইভট টেবিল আমরা ইনসার্ট করতে পারি। বিভিন্ন ধরনের চার্ট আছে এখানে, আমরা যেই ম্যাটপ্লটলিব এবং সিবনে দেখেছি সেরকম চার্ট আছে। এছাড়া পেজ লেআউটে গিয়ে আমরা এই এক একটা পেজ প্রিন্ট করতে গেলে কিরকম দেখা যাবে, কত বাই কত হবে, তার মার্জিন গুলো সেট করতে পারি, ওয়ারেন্টেশন সেট করতে পারি। এরপরে ফর্মুলাস আছে, কিছু বাই ডিফল্ট ফর্মুলাস এখানে দেওয়া আছে, ডিফল্ট মানে সুন্দরভাবে সবগুলো ফর্মুলাই এখানে আছে। তারপরও আমরা যদি স্পেসিফিক ফর্মুলা চাই, যেমন লজিক্যাল ফর্মুলা আমরা করতে চাই কিংবা ফিনান্সিয়াল কাজগুলো করতে চাই, সো তখন এখানে ক্লিক করে আমি ফিনান্সিয়াল ফর্মুলাগুলো দেখতে পাবো, সুন্দরভাবে সাজানো আছে। আর যদি এখানে চাই সমান সমান দিলে আমাদের সকল ফর্মুলাই দেখাবে, অথবা এফ যদি আমি চাপ দিই, তখন আমাদেরকে ম্যাক্সিমাম এখানে কি বলছে, সিলেক্ট এ ফাংশন, ম্যাক্সিমাম সকল ফরম্যাটে আমাদের এখানে ফাংশনগুলো দেখানো হয়। যেমন এখানে ফিনান্সিয়াল দেখানো হচ্ছে, একইভাবে আমরা এখানে মানে সুন্দরভাবে গ্রুপিং করা আছে আর কি। ম্যাথ এন্ড ট্রিকের কাজ করবো, ডেট এন্ড টাইমের কাজ করলে এরকম দেখা যাবে। সো একইভাবে ডাটা ট্যাব দিয়ে আমরা ফিল্টারিং, শর্টিং কাজগুলো করব, ডাটা অ্যানালিসিস সংক্রান্ত যে কাজগুলো আছে ডাটাতে করব। এরপরে আছে একটা রিভিউ এবং ভিউ, ভিউ বাটনের মাধ্যমে আমরা ওই যে স্কেলিং গুলো ওপেন করা, অন করা, ফ্রিজিং করা, এই কাজগুলো করে থাকি। সো এটা ছিল আসলে বেসিক ওভারভিউ। সো আমরা একটা প্রথমে শুরু করবো হচ্ছে যে একটা বেসিক ফর্ম ফাংশন দিয়ে আর কি। সো বেসিক ফাংশনটা হচ্ছে যেমন মার্চ নামের একটা ফাংশন, অথবা আমরা ধরি এই এম পর্যন্ত একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এই পুরো টোটালটার মধ্যে আমরা একটা হেডিং লিখবো। সো হেডিংটা আমরা এরকম লিখতে পারি যে আমরা একটা এক্সপেন্স করি, আমাদের ডিসেম্বর মাসের একটা এক্সপেন্স, অথবা নভেম্বর মাসের, গত মাসের এক্সপেন্স। সো গত মাসের এক্সপেন্স করার জন্য পুরোটা হেডিং যখন দিব, তখন আমরা এখানে যে হোম ট্যাবের আন্ডারে মার্চ এন্ড সেন্টার আছে, এই বাটনটা যখন ক্লিক করব, সবগুলো কলাম মিলে একটা কলাম হয়ে যাবে, মার্চ হয়ে যাবে। দেন আমরা এখানে লিখি জানুয়ারি, সরি এটা হচ্ছে নভেম্বর, গত মাসেরটা দিই, নভেম্বর মান্থ এক্সপেন্স। সো আমরা একটা এক্সপেন্সের একটা ডেটা ডেটা করি আর কি। সো করে আমরা যেমন এরকম হয়েছে, এটার একটা কালার যদি আমরা সেট করি, ধরি আমরা এরকম একটা কালার দিই, লেখার কালার কালো আছে যেটা দেখা যাচ্ছে না, সেটা আমরা সাদা করে দিই। সো এইভাবে সাদা করতে পারবো। সো আমরা একটু বড় করি, এটাকে যদি বি চাপ দিই তাহলে আমাদের এই লেখাটা বোল্ড হবে। সো এইভাবে বেসিক কিছু ফাংশনে কাজ করা হয়। সো বোল্ড হবে, আরো বড় করতে চাইলে আরো বড় হবে। সো করার পরে আমরা ধরি আমাদের তিনটা ডাটা নিয়ে আমরা কাজ করব। সো কি কি তিনটা ডাটা আমরা দিয়েছি, একটা ডেট। সো কি করতে হবে, জাস্ট এই আহ, যে সেলগুলো আছে সেই সেলগুলোতে আমাদের ভ্যালুগুলো লিখতে হবে। আমরা ধরি ডেট, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, এরপরে দিয়ে হচ্ছে প্রাইস, তারপরে দিই পেমেন্ট মেথড। সো এই যখন দিলাম, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে সাব ক্যাটাগরির ফুলটা আসছে না। সো যখন ফুলটা আসতেছে না, তখন আমরা যদি এই সেলটাকে ক্লিক করে এখানে যে র্যাপ টেক্সটটা আছে এটা যখন ক্লিক করব, তখন আমাদেরকে যেটা হবে, এই সেলটাকে র্যাপ করবে, মানে মোড়াবে। আমরা যেমন র্যাপিং করি, সেই র্যাপিং করবে। র্যাপিং করে যেটা করেছে যে দুই ফুল ওয়ার্ডগুলো, ফুল শব্দটা দেখানোর জন্য, ফুল ওয়ার্ড দেখানোর জন্য সেইটাকে দুই ভাগ করে সুন্দরভাবে দেখাচ্ছে। আমরা যদি এটা র্যাপ না করে এভাবে রাখি, র্যাপ আবার আনডু করে দিই, ডিসিলেক্ট করে দিই, তখন আমাদেরকে ফুলটা দেখাবে না। ফুলটা দেখার জন্য আমরা যখন এখানে কার্সারটা নিয়ে আসবো, তখন আমাদের দিকে একটা কার্সার আসবে প্লাস চিহ্নের মতো, কিন্তু প্লাসের
ডানে এবং বামে দেখবো আমরা অ্যারো চিহ্ন আছে, তখন আমরা ডাবল ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। একইভাবে পেমেন্ট মেথড দেখেন আমাদের দুইটা রোতে চলে গেছে। সো এখানে যখন এসে আমরা ডাবল ক্লিক করব তখন এটা কিন্তু একটা পেমেন্ট মেথড দুইটা বড় হয়ে যাবে। সো এভাবে বড় করা হয়। সো আমরা একটা ডেট দিই, যেমন নভেম্বর মাসের আমরা 1 তারিখ থেকে যদি দিই, তো ফার্স্ট নভ আমরা এইভাবে লিখি 2025। সো আমাদের যেহেতু ডেট বড় হচ্ছে আমরা ডাবল ক্লিক করি আর বড় হয়ে যাবে। একইভাবে আমরা লিখেছে 1 নভেম্বরে আমরা ধরি ক্যাটাগরি ফুড ক্যাটাগরি, ফুড ক্যাটাগরি সাব ক্যাটাগরি ধরি আমরা জোম্যাটো ক্যাটাগরি আমরা ধরি, এটার প্রাইস ধরি 300 টাকা। এবং এটার পেমেন্ট মেথড আমরা ধরি বিকাশের মাধ্যমে এটার পেমেন্ট করা হয়েছে, বিকাশের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে। সো একইভাবে আমরা যদি এখানে কার্সারটা রাখি, কার্সার রেখে এখানে যদি আমরা আহ, এই সেলের কর্নারে যে ডট একটা চিহ্ন আছে এই ডটে যদি আমরা কার্সারটা নিয়ে আসি, নিয়ে এসে যদি ক্লিক করে ড্র্যাগ করে আমরা যদি নিচের দিকে টান দিই, অটোমেটিক দেখবো আমরা সেকেন্ড, থার্ড, ফোর্থ, 6, 7, 8 এরকম হয়ে যাচ্ছে। অটোমেটিক্যালি আমার এক্সেল ইন্টেলিজেন্টলি সে কিন্তু এই ভ্যালুগুলো চেঞ্জ করছে, সেকেন্ড, থার্ড, ফোর্থ। সো এভাবে এই বিষয়টা করা হয়। সো আমরা এরকম একটা ডেটা দিলাম, আমরা ধরি যে ফার্স্ট নভেম্বরে আমাদের আরেকটা পারচেজ হয়েছে, ধরি আমরা ক্লথস পারচেজ করেছি, ক্লথস ধরি হচ্ছে ড্রেস, যেটার দাম ছিল 1,000 টাকা এরকম ধরি। সো এটা আমরা পেমেন্ট করেছি কার্ডে, কার্ডে পেমেন্ট করেছি। সো এরকম ভাবে যখন আমরা কাজ করব, কাজ করার সময় এই যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলো দেখতে কিন্তু আমরা যখন এটা কন্ট্রোল পি দেই, তাহলে কি হবে, প্রিন্ট দেখাবে, রাইট, প্রিন্ট দেখাবে। সো এই প্রিন্টটা যখন দেখছি আমরা, এইরকম কিন্তু কোনো ফিল্ড নেই, দেখা যাচ্ছে ডে এর নিচে কোনো দাগ নেই, মানে এখানে যেরকম টেবিল টেবিল দেখা যাচ্ছে এরকম নেই। সো এই যখন আমরা একটা টেবিল নিয়ে কাজ করব তখন কিবোর্ড থেকে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি চাপতে হবে। কন্ট্রোল প্লাস টি, টি যদি চাপি কি চাপবো, কিবোর্ডের সিটি আর এল প্লাস টি, এটা যখন আমরা চাপবো এখানে আসবো, এই কিওয়ার্ডটা আমাদের যখন চাপবো তখন আমাদের এখানে আমরা আসি, ক্লিক করি, ক্লিক করে কন্ট্রোল চেপে যখন টি দিব তখন আমাদেরকে বলবে যে আমি একটা একটা টেবিল ক্রিয়েট করছি। যেহেতু আমরা টেবিল নিয়ে কাজ করব সো এই টেবিলটা ক্রিয়েট করছি। সো টেবিল চাপ দিতে বলবে, তখন আমি এই অটোমেটিক্যালি বাই ডিফল্ট যে ডাটাগুলো পাবে সেই ডাটাগুলো নিয়ে আমাকে একটা ফিল করে দিবে আমার টেবিলের যে লিস্টটা সেই লিস্টটা। সো আমি ধরি এতটুকু ঠিক আছে, তখন যেহেতু আমাদের ডেট ক্যাটাগরি এটা আমাদের হেডিং হিসেবে রাখবো, তখন আমাদের এটা টিক চিহ্ন দিয়ে দিব, মাই টেবিল হ্যাজ হেডার্স। যখন এটা টিক চিহ্ন দিবে আমার এক্সেলের এই ফরম্যাটটা ঠিকভাবে বুঝে ফেলবে যে এটা হেডিংটাই হচ্ছে আমার হেডিং, প্রথম রোটাই হচ্ছে হেডিং। সো আমরা ওকে যখন দিব তখন দেখবো যে আমাদের ক্যাটাগরির চেহারা, টেবিলের চেহারাটা একটু চেঞ্জ হয়ে গেছে, এটা যেই স্কিনটা। সো এখান থেকে আমরা বিভিন্ন কালার দিতে পারি, এভাবে দিতে পারি, অথবা এরকম রাখতে পারি, বিভিন্ন ধরনের স্টাইল আমরা, এই যে টেবিল স্টাইল যে আছে এখানে অনেক স্টাইল আছে, সেই স্টাইল থেকে আমরা যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে নিতে পারি, যেটা আমাদের পছন্দ, যেভাবে দেখতে সুন্দর লাগে, তো আমরা সিলেক্ট করে নিলাম। সো এভাবে হচ্ছে একটা টেবিল ডিফাইন করা হয়। এরপর আমি যেমন কিছু ডাটা কপি করে রেখেছি, যেমন গ্রোসারি থেকে শুরু করে আমরা কিছু ডাটা আমরা এখানে কপি করে রেখেছি, কন্ট্রোল সি দিয়ে আমি আমাদের শিট টুতে নিয়ে যাচ্ছি। স্যার স্যার এই ডাটাটা স্যার আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপে দেন না স্যার। আচ্ছা আমি চ্যাটে দিয়ে, আচ্ছা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আচ্ছা চ্যাটে দিলে পাবেন চ্যাটে না? দিলে হবে স্যার, চ্যাটে দিলে হবে। আচ্ছা আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, আমি দুইটা ফাইল দিচ্ছি। এক একটা কি পেয়েছেন? চ্যাট বক্সে কি কোনো ডাটা না গিয়েছে? না, আসে নাই স্যার। আচ্ছা আবার দিচ্ছি আমি।
আমি এখন দুইটা ডাটায় পাঠিয়েছি, একটা হচ্ছে কাস্টমার্স ডেটা আর একটা হচ্ছে ডেটা অ্যানালিসিস ডেটা। পেয়েছেন এখন আপনারা? হ্যাঁ, আসছে আসছে স্যার, এখন আচ্ছা আসছে। ঠিক আছে, এখন আমি একটু ওপেন করে নিই। তো আমরা একটু কপি করে নেই, এই ডেটাগুলো একটু কপি করে নেই। আমি যেহেতু দুইটা কপি করেছি, জাস্ট আমাদের কাজের সুবিধার্থে, না হলে আমাদের টাইপ করতে হতো। তো আমরা শিট টুতে জাস্ট কপি করে নিই। সেখানে আমাদের মতো আমরা ডেট দিই, আমরা ধরি সেকেন্ড, এটা এটা যদি টান দিই তাহলে হয়ে যাবে। আমরা ধরি এটা হচ্ছে 2 নভেম্বর, এইভাবে টান দিয়ে রাখলাম। টান দিয়ে আমরা র্যান্ডমলি কিছু ভ্যালু সেট করি, যেমন এটা দিয়ে দিই সেকেন্ড, সেকেন্ড, এটা এটা আমরা থার্ড দিই, 3RD, 3RD। এরপর আমরা ফোর্থ দিই, এরপর আমরা ফোর্থ দিই, ফোর্থের পর আমরা একটা 5 দিই, 5 দিই, 6 দিই। এরপর 7 দিয়ে আমরা 7 দুইটা রাখি, 7 দুইটা রাখি আমরা, মানে 7 7 তারিখে দুইটা ট্রানজেকশন হয়েছে আমরা ধরি। এরপর আমরা 8 9 10 ইউজ করি, 8 9 10 দিই। দেওয়ার পরে আমরা 10 দুইটা রাখতে পারি, দুইটা রাখি। এরপর একটা 11 দিই। এরপর 12 দুইটা রাখি আমরা, আচ্ছা 12 দুইটা রাখি। এরপর একটা 13 দিই। সো 13-এর পর আমরা 14 15 দিতে পারি আর কি। সো আরেকটা দিই 15, 15 দিয়ে 15-এর ভিতরে একটা ফুড ফুড ডেটা দিয়ে দিই। ফুড দিয়ে আমরা এটা দিয়ে দিই জোম্যাটো। সো এটা প্রাইস দিয়ে আমরা 82, এটা আমরা দিয়ে দিচ্ছি কার্ডে। সো এইভাবে আমরা ডেটাগুলো এন্ট্রি করলাম। সো এরকম ডেটা এন্ট্রি করলাম, এই বিষয়টা তো ক্লিয়ার? আপনারা তো ডেটা পেয়েছেন। সো এভাবে আমরা ডেটা এন্ট্রি করলাম। করার পরে তার মানে এখানে আমরা কি দেখলাম, কিভাবে এই ডেটা থেকে একটা টেবিল ক্রিয়েট করতে হয়, সাধারণ ভ্যালু থেকে কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয়, এই বিষয়টা আমরা জানলাম। যে কন্ট্রোল T চেপে আমাদের এই টেবিলটা ক্রিয়েট করতে হয়, রাইট? বিষয়টা কি ক্লিয়ার? সো এখন আমরা এখন দেখবো হচ্ছে অটো ফিল। আমরা এখন দেখবো অটো ফিল। সো আমরা এখানে যদি সিরিয়াল ইউজ করি, SL, এটা আমরা, সো 1 নাম্বার যদি দেই, 2 নাম্বার যদি দেই, তখন কি করব, আমরা এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের যখন এই যে নিচের দিকে একটা ডট আছে, এই ডটের যখন আমরা কার্সারটা নিব তখন প্লাস চিহ্ন আসবে। তখন এটা যদি ড্রাগ করে ধরে আমরা নিচ পর্যন্ত টানি, তখন কি করবে, এই 1 এবং 2-এর উপর ডিপেন্ড করে সে দেখবে যে এটা 1 থেকে 2 কত বেড়েছে, 1 বেড়েছে, তখন সে তার উপর ডিপেন্ড করে 3 4 5 6 7 8 9 10 এরকম 20 পর্যন্ত নিয়ে আসছে। সো আমি যদি এখানে 1-এর পরে 3 দিতাম, তখন সে কিন্তু সিনক্রোনাইজ কি করতো, 1 3 5 7 এরকম ভাবে বেজোড় সংখ্যাগুলো সে এখানে এন্ট্রি করতো। তার উপর ডিপেন্ড করি 1-এর পরে যদি আমি দিই 10, তাহলে কি করবে, সরি 10 না দিয়ে আমি যদি 10 20 দিই, তখন আমাদেরকে কি করবে, 10 20 30 40 এভাবে আমাদের সিরিয়াল নাম্বারগুলো দেখাবে। সো এটা এটা ছিল হচ্ছে অটোফিল, একটা পাইথনের, সরি এক্সেলের একটা বেসিক ফিচার, আমরা অনেকে জানি, আবার একটু জেনে নিলাম। সো এভাবে আমরা অটোফিল দিয়ে একটা সিরিয়াল নাম্বার বসাতে পারি। সো আমরা এটা বসালাম। বসানোর পরে এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অটো ফ্লাশ। আমরা অলরেডি সবাই জানি যে অটো ফিল সম্বন্ধে জানি, হয়তো বা অনেকের নাম জানতাম না এটার। সো এটা হচ্ছে পাইথনের এক্সেলের অটো ফিল। সো এক্সেলের আরেকটা মজার বিষয় আছে হচ্ছে অটো ফ্লাশ। অটো ফ্লাশটার কাজ কি, আমরা একটা নতুন একটা কলাম নিলাম, অথবা আমরা এখানে লিখলাম হচ্ছে 1ST ফার্স্ট, কোটার উপর ভিত্তি করে, এই ভ্যালুটার উপর ভিত্তি করে ফার্স্ট লিখলাম। লেখার পরে তারপরে ফার্স্ট লিখে আমরা চাচ্ছি যে আহ, নভেম্বর 2025 এটা বাদ দিয়ে শুধুমাত্র এই ডেটে যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এটা আছে এটা নিব। তো ফার্স্ট লিখলাম। দ্বিতীয়টাই আবার একইভাবে 1ST লিখলাম। লেখার পরে 1ST লেখার আগেই, যখন 1ST দেওয়ার আগে কিন্তু আমাকে দেখেন অনেক সাজেস্ট করেছে। সো আমি এখান থেকে যখন কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব, অটোমেটিক্যালি এই যে ডেটের পাশে যে প্রথম যে ইগুলো আছে,
লেখা, যে লেখাটা আমি চাচ্ছি সেটাই কিন্তু অটো ফ্লাশ হয়ে গিয়েছে, অটোমেটিক বসে পড়েছে। সো একইভাবে আমরা যদি আমাদের কি আরেকটা যে প্রেস আপনাদের করলে স্যার অটো বসে ট্যাব যায় যে কি? ট্যাব ট্যাব। ট্যাব প্রেস ওকে। করতে হবে। আমরা যখন ট্যাব প্রেস করলে, আচ্ছা আমরা কাস্টমার একটা আমি কাস্টমারের যে ডেটাটা দিয়েছিলাম, আমরা একটু কাস্টমারের ডেটাটা নিয়ে দেখি। সো কাস্টমার্স, যেমন এখানে কাস্টমার্স এর একটা নেম আছে। সো আমি বিরাট ডাটা আছে, আমরা পুরো ডাটাটা এখানে কপি করে নিই। সো আমি কপি করছি কন্ট্রোল সি দিয়ে। আমরা আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসে এখানে দিয়ে আমরা কাস্টমার কিংবা নাম দিয়ে হচ্ছে অটো ফ্লাশ, FLASH, ফ্লাশ, অটো ফ্লাশ। সো এখানে আমরা পেস্ট করে দিলাম। সো কি পেস্ট করলাম? কাস্টমারের নাম পেস্ট করেছি। সো এখান থেকে এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম বের করব। সো ফার্স্ট নেম, FIRST, ফার্স্ট নেম, এবং লাস্ট নেম বের করব, LAST, লাস্ট। তারপর হচ্ছে NAME, নেম। সো ফার্স্ট নেম, সো ফার্স্ট নেমটা কি আছে? TELIER। সো সেকেন্ড নামটা কি আছে? SIG। সো এটা লেখার সাথে সাথে আমাকে কিন্তু সাজেস্ট করছে, তখন আমি কিবোর্ড থেকে ট্যাব, TAB, যে ট্যাব, কিউ এর পাশে যে ট্যাব, সেই ট্যাব বাটনটা প্রেস করলে আমার কিন্তু ফার্স্ট নেমটা বসে পড়বে। সো আমাকে কিন্তু আর এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই, অটোমেটিক্যালি ফার্স্ট নেমগুলো বসে পড়েছে। সো এখন চাচ্ছি আমি সেকেন্ড নেম বসাতে, লাস্ট নেম বসাতে। সো লাস্ট নেম আমরা ধরে নিচ্ছি গ্রাফিক্স। সো লাস্ট নেমে যেই ঘরগুলো আছে, যে লেখাটা আছে সেটা আমরা লিখবো GRAPHIQUE। সো গ্রাফিক লেখার পরে এরপরে লিখবো আমরা গিফট শপ, GIFT, গিফট স্টোর, স্টোরস। সো এরপরে আমরা লিখবো হচ্ছে CO। সো আমরা তখন CO যখন দিব তখন অটোমেটিক্যালি আমাকে সাজেস্ট করছে আমরা ট্যাব দিব। সো ট্যাব দেওয়ার পরে আমাদের কিন্তু নামটা বসে পড়েছে। আমরা খেয়াল করছি। জি স্যার। তো এই বিষয়টা কি আমাদের জানা ছিল? অনেকের জানা ছিল না। স্যার আমাদের এই ফার্স্ট নেম লেখার পরে জি জি। আমরা এটা কি প্রথম অংশটা কি টাইপ করতে হয়েছে আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম অংশটাকে আপনাকে টাইপ করতে হবে, দ্বিতীয়টা যখন লিখবেন, দ্বিতীয়টার প্রথম ফার্স্ট নেমটা যখন লিখবো, লেখার পর আমার এক্সেলটা অটোমেটিক্যালি বুঝবে যে আমাকে বলছে যে ফার্স্ট নেম লিখতে, সে ইন্টেলিজেন্টলি সে এটাকে আহ, ধরে নিবে। এরপর আপনাকে দেখবেন প্রত্যেকটা কলামে সাজেস্ট করবে, তখন আমরা ট্যাব দিলে অটোমেটিক্যালি এটার নামটা বসে পড়বে। দ্বিতীয়টার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি গ্রাফিক্স, এটা গ্রাফিক লেখার পরে সে আসছে 2 নম্বর লাইনে যখন গিফট লিখলাম, সে কিন্তু সাজেস্ট দিচ্ছিল না। কেন? কারণ গ্রাফিকটা আছে একটা ওয়ার্ডে ছিল, আর গিফট স্টোরসটা ছিল 2টা ওয়ার্ডে। সো সে এটা ক্যালকুলেট করতে পারছিল না। যখন আমি দ্বিতীয়টা লিখলাম, তৃতীয়টা যখন লিখতে গেলাম, তখন কিন্তু অটোমেটিক্যালি সে সাজেস্ট করে নিয়ে আসছে। সো এভাবে অটো ফ্ল্যাশের কাজগুলো করা হয়। অটো ফ্ল্যাশ বিষয়টা কি ক্লিয়ার? রিপিট করার ক্লিয়ার প্রয়োজন স্যার। নেই তো? রিপিট করার প্রয়োজন নেই তো? না, রিপিট করার প্রয়োজন নেই স্যার, আমি নিজেও প্র্যাকটিস ওকে। করতেছি। এটা হচ্ছে ফ্ল্যাশ, ফ্ল্যাশ ফিল, এটাকে বলা হয় অটো ফ্ল্যাশ কিংবা ফ্ল্যাশ ফিল, যেটাই বলি ফ্ল্যাশ ফিল। সো আমি এটা রিনেম করে রাখলাম, এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দিব, ফ্ল্যাশ ফিল। সো এখন আমরা দেখবো হচ্ছে কনভার্ট, কিভাবে কনভার্ট করা হয়। সো কি কনভার্ট করা হয়? আমার ধরেন এই যে এখানে যে আহ, অথবা আমি একটু দেখি আমাদের কোনো ডেটাতে। তা এটা কি রিসেন্ট মনে হয় ইয়ে করছে, অ্যাড করছে না এক্সেল, না নাকি না, আগে এটা থেকে? আগেই ছিল, ও প্লাসটা আচ্ছা। আগেও আগেও ছিল, আগেও ছিল, আমরা হয়তো বা ইউজ করতাম না আর কি। সো হুম হুম আমি আরেকটা ডাটা নিয়ে নেই। ও সরি, এটা তো ওপেনই আছে। তো আরেকটা ডাটা নিয়ে নিই আমরা, কনভার্ট ডাটা, এটাও নিতে পারি আমরা, কনভার্ট ডাটা। সো সো কনভার্ট, আমরা দেখবো হচ্ছে কনভার্ট। কনভার্ট বলতে আমাদের এরকম একটা ডাটা আছে, কন্ট্রোল V। সো এরকম সিটি এবং কান্ট্রি আছে। সো সিটি এবং কান্ট্রিটা আছে হচ্ছে এইরকম, বেইজিং এবং হচ্ছে চায়না, মুম্বাই, ইন্ডিয়া, এরকম। প্রথমে হচ্ছে সিটি কমা দিয়ে চায়না। সো আমরা চাচ্ছি যে এই যে এই
সিটি এবং কান্ট্রি আলাদা আলাদা করার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই কলামটাকে সিলেক্ট করতে হবে। সো কলাম সিলেক্ট করার জন্য কি করতে হবে, এর এখানে যখন আমাদের কার্সারটা নিব তখন আমাদের ফুল কলামটা সিলেক্ট করার জন্য ওই আমাদের যে ড্রপ অ্যারোর যে চিহ্নটা আছে এটা একটু বোল্ড আকারে দেখাবে। তখন আমরা যখন ক্লিক করব তখন অটোমেটিক্যালি আমাদের ফুল এই সেলটা সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পরে এরপর আমরা ডেটা নামের যে আমাদের ট্যাব আছে, ডেটা নামের যে ট্যাব, এই ট্যাবে আমরা যাব, যে এখানে টেক্সট টু কলাম এরকম একটা অপশন পাবো। টেক্সট টু কলাম পাচ্ছি আমরা, টেক্সট টু কলাম। হ্যাঁ। সো এই টেক্সট টু কলামে যখন আসবো, আসার পরে এখন আমাকে একটা উইজার্ড আসছে। এই উইজার্ডটা হচ্ছে 3 স্টেপের একটা উইজার্ড। এখানে বলা হয়েছে যে কনভার্ট টেক্সট টু কলামস উইজার্ড স্টেপ 1 2 3। সো আমরা প্রথম উইজার্ডে আসছি এবং এখানে বলছে যে ডেলিমিটেড নাকি ফিক্সড উইথ। আমাদের যেহেতু দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বেজিং এর পরে কমা দিয়ে চায়না আছে, তার মানে আমাদের এটা টার্গেট নিতে হবে ডেলিমিটেড। আমরা ডেলিমিট করব হচ্ছে এই কমাটাকে। সো আমরা ফার্স্ট স্টেজ থেকে ডেলিমিটেড সিলেক্ট করে যেভাবে বাই ডিফল্ট আছে করে নেক্সট চাপবো। চাপার পরে এখন আমরা এখানে অনেকগুলো অপশন আছে। সেমিকোলনের মাধ্যমে কি আমরা আলাদা করতে চাই, নাকি কমার মাধ্যমে, নাকি স্পেসের মাধ্যমে। যেহেতু আমাদের কমার মাধ্যমে করব, সো আমরা কমাটাকে সিলেক্ট করব। করার পরে আমরা নেক্সট, তখন আমাদের নিচে স্ক্রিনে দেখাবে যে আমাদের এই যে সিটিটা এবং হচ্ছে কান্ট্রিটা আলাদা হয়ে গিয়েছে। খেয়াল করছি আমরা এরকম আলাদা হয়ে গেছে। নেক্সট আমরা নেক্সট বাটনটা ক্লিক করব। ক্লিক করার পর বলবো যে ডেস্টিনেশন, কোন ডেস্টিনেশনে আমরা এটা প্রিন্ট করতে চাই। সো আমরা এখানে ক্লিক করে আমরা চাচ্ছি যে এই ডেস্টিনেশনে এটাকে শো করতে। সো এই ডেস্টিনেশনটা সিলেক্ট করে আমরা যখন ফিনিশ দিব, অটোমেটিক্যালি আমার দেখেন কান্ট্রি এবং, আমরা একটু কন্ট্রোল Z দিই, এই সিলেকশনটা এই টেবিলটা দিই। সো কি করব, ডেলিমিট করব, করার পর আমরা কমা সিলেক্ট করে নেক্সট করে আমরা জাস্ট এই ডেস্টিনেশন এই সেলটাকে আমরা বলবো এই সেলটা, জাস্ট এই সেলটাকে সিলেক্ট করে দিলেই, ফিনিশ দিলেই আমাদের অটোমেটিক্যালি কান্ট্রি, সিটি এবং কান্ট্রি আলাদা আলাদা বসে পড়বে। সো এভাবে আমাদের একটা কলামকে কনভার্ট করতে হয়। সো আমরা এখন দেখলাম হচ্ছে কলাম কনভার্ট। স্যার, টেক্সট টু কলাম, এই জি টেক্সট জি। টু কলাম এইটা হোম ট্যাবে না, হোম রিবনে না, না না, এটা হচ্ছে ডেটা ট্যাবে। টেক্সট ডাটা টু ট্যাবে। কলাম পাবো আমরা আচ্ছা, ডেটা ট্যাবে। আর ডাটা। আমাদের ম্যাক্সিমাম যে কাজগুলো হবে, আমাদের এই অ্যানালাইসিসের ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে ডেটা ট্যাবে আছে। ম্যাক্সিমাম ডেটা টাইপ দিয়ে আমরা কাজগুলো করব। সো আমরা এখন তাহলে কি করলাম, আমরা করলাম একটা কলামকে কিভাবে ভাগ করতে, মানে কনভার্ট করতে হয়, একটা কলাম থেকে একাধিক কলামে কিভাবে কনভার্ট করতে হয় সেটা দেখলাম। সো আমরা এখান থেকে সিটি এবং কান্ট্রি এটাকে আলাদা করলাম। সো এখানে কমার পরিবর্তে যদি স্পেসও থাকতে কোনো প্রবলেম নাই। যদি স্পেস থাকতো সেক্ষেত্রে আমরা ওই, যেমন এই ঘরটাকে ধরে আমরা এখানে আরেকটা ইনসার্ট করি 2টা রো। শুধু আমরা এই ঘরটাকে যদি আমরা টেক্সট টু কলাম করি তখন আমাদের ডেলিমিট দিয়ে আমরা কি করব, নেক্সট দিব। নেক্সট দিয়ে আমরা এখানে কমা দিব না, আমরা কি করব, স্পেস। সো স্পেস দিয়ে আমরা নেক্সট দিয়ে আমরা কি করব, এই কলামটাকে সিলেক্ট করে দিব। দিয়ে আমরা যখন ফিনিশ দিব তখন দেখেন অটোমেটিক্যালি তখন কি হয়েছে, সে ডেলিমিট করেছে স্পেসটাকে। সো এইভাবে আমরা কমা হোক, স্পেস হোক, হাইফেন হোক, স্ল্যাশ হোক, যাই কিছু থাকুক না কেন, আর কিংবা পাশে রাইট সাইড অথবা লেফট সাইডে কলাম আর একটা বা দুইটা যতটা দরকার হবে, এটা কি আমাকে আগে ইনসার্ট করে নিতে হবে? না না, প্রথমে আপনাকে জাস্ট একটা কলাম সিলেক্ট করে দিলে ও অটোমেটিক্যালি সে ফাঁকা কলামগুলোতে 2টা 3টা করে বসিয়ে ফেলবে যতগুলো পাবে আর কি। মানে সো অ্যাডজেসেন্ট অ্যাডজেসেন্ট ফাঁকা কলাম জি 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 জি। নতুন করে ক্রিয়েট করে? না, নতুন করে ক্রিয়েট করাবে না আপনাকে। যেমন এখানে যে এখানে এই 2টা ফাঁকা কলাম রাখতে হবে, আমি কিন্তু 2টা ফাঁকা কলাম করে হ্যাঁ, নিলাম। ফাঁকা কলাম রাখতে হবে, হ্যাঁ, ইয়েস, রাখতে সেটা হবে, বলে জি। দিতেছি। সো এটার এই কনসেপ্টটাকে ইউজ করে যদি আপনার কাছে 1 লক্ষ আপনার প্রতিষ্ঠানের ডেটা থাকে, 1 লক্ষ প্রতিষ্ঠানের ইমেল অ্যাড্রেস যদি থাকে আপনার কাছে, যে 1 লক্ষ ইমেল আছে, আপনি কিন্তু ইজিলি @the rate ডেলিমিট করে ওই তার ডোমেন অ্যাড্রেসটাও পেয়ে যাবেন এবং তার ইউজার আইডিও পেয়ে যাবেন। সো এটা খুবই ইজি। আমরা যেটা অলরেডি পাইথনে করেছিলাম সেই কাজটা এইভাবে করা হয়, ডিলিমিট কলাম কনভার্ট। মনে আছে আমরা যে পাইথনে করেছিলাম, স্প্লিট স্প্লিট করেছিলাম। সো এই কাজটা এভাবে এক্সেলে করতে হয়। সো এরপর আমরা দেখবো হচ্ছে ভ্যালিডেট। এই বিষয়ে তো কোনো কনসেপ্ট ক্লিয়ার, কনভার্ট। ক্লিয়ার স্যার। সো এখন আমরা দেখবো হচ্ছে ভ্যালিডেট।
সো ভ্যালিডেট কি, আমরা যখন বিভিন্ন ধরনের প্রোগ্রামিং করি, প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ভ্যালিডেট ইউজ করি। যেমন ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেমটা যদি, পাসওয়ার্ডটা যদি 8 ক্যারেক্টার না হয় তখন আমরা একটা ভ্যালিডেশন দিই। আমাদের পাসওয়ার্ডটা যদি আলফা নিউমেরিক না হয়, এই ধরনের বিভিন্ন ধরনের আমরা ভ্যালিডেশন ইউজ করে থাকি। সো এখানেও এক্সেলেও আমরা ভ্যালিডেশন ইউজ করে থাকবো। যেমন আমাদের যে ডেটাটা আছে আমরা অলরেডি কাজ করলাম যেটা, সো এইটা কপি করে নিয়ে আমরা কন্ট্রোল সি দিয়ে আমরা একটু কপি করে ভ্যালিডেট এই ফাংশনে আমরা বসাই। সো আমরা এখানে যখন 1 নভেম্বর ক্যাটাগরি এরকম দিয়েছি, সো এই কলামটা কিন্তু আমাদের কি হিসেবে আছে, আমাদের এই কলামটা দেখেন উপরে যদি কি খেয়াল করেন, এই হোম ট্যাবে গিয়ে, সো এই কলামটা আছে আমাদের জেনারেল হিসেবে। সো এটা কিন্তু ডেট হিসেবে এখনো কাউন্ট করেনি। সো আমরা চাচ্ছি এটা ডে হিসেবে ধরেন দেই। তো 1 নভেম্বর মানে হচ্ছে 11-01-2025। সো একইভাবে 11-01-2025, সো এভাবে দিলাম। দেওয়ার পরে এখন এখানে আহ, এরকম ভাবে যদি এন্ট্রি করতে থাকি, আচ্ছা আমি একটু কনভার্ট করে নিই। 11-2-2025, 11-2-2025, 11-3-2025। সো 10টার মানে এই চারটা আমি করে নিব, বেশি করব না। 11-4-2025, সো এভাবে করলাম আর কি। সো এইভাবে যে এন্ট্রি করলাম, আমি করার পরে আমার এখানে আমি এই কলামটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের ডেটার যে অপশনটা আছে, ডেটার যে ট্যাবটা, এই ডেটা ট্যাবে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ধরছি এই ডেটাগুলো, এই কলামগুলো আমরা এন্ট্রি করব। সো এই ডেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের ডেটা ভ্যালিডেশন নামের একটা অপশন আছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেটা ট্যাবের ভিতরে ডেটা ভ্যালিডেশন একটা অপশন আছে। এই এই অপশনটাকে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটা অপশন আসবে আর কি, সেটিংস, ইনপুট ম্যাচ এরর। সো সেটিংসে গেলে আমরা অ্যালাউ করে এটাকে বলবো হচ্ছে ডেট, ডেট সিলেক্ট করে দিব এবং বলবো যে স্টার্ট ডেট 11-01-2025, এবং ইন ডেট হবে আমাদের 11-30, মানে নভেম্বরের 30 তারিখ, এই বিটুইনের মধ্যে থাকবে এটা। সো দিয়ে আমরা এটা ওকে করে দিব। সো ওকে করার পরে এখন আমার ডিসেম্বর মাসের যদি একটা ডাটা এন্ট্রি করতে চাই আমি, সো 2025 দিয়ে আমরা যখন ইন্টার দিব তখন আমাদেরকে একটা এরর দিচ্ছে। খেয়াল করছে আমাদেরকে একটা এরর দিচ্ছে, এটা নিচ্ছে না। সো একইভাবে আমি যদি নভেম্বরের যদি একটা ডেট দেই, 11-05-2025, সে কিন্তু এটা নিচ্ছে। 11-06-2025 সে নিচ্ছে। একইভাবে আমরা যদি 10-05-2025 যদি দেই, আমাদেরকে এরর দিচ্ছে। সো এই এররটা কি এরর দিচ্ছে আমরা কিন্তু আসলে এই এরর দেখে ক্লিয়ার না। সো এখানে আমরা একটা ভ্যালিডেশনের ক্ষেত্রে, আমরা একটা এররের ক্ষেত্রে আমরা একটা অ্যালার্ট দিতে পারি। যে কি অ্যালার্ট দিব সেটা হচ্ছে, এই ভ্যালিডেশন যখন ক্লিক করব তখন এখানে ইনপুট মেসেজ অ্যালার্ট, অ্যালার্ট, এরর অ্যালার্ট আছে। সো এরর অ্যালার্টে গিয়ে আমরা একটা দিব ইনভ্যালিড, মানে কি টেক্সট, হেডিংটা কি দেখাবে, হেডিংটা দেখাবে হচ্ছে ইনভ্যালিড ডেট। আর এরর মেসেজ আমরা দিতে পারবো, দিয়ে দিব ডেট মাস্ট বিটুইন 11, মানে নভেম্বর 2025-এর 1 তারিখ থেকে 31 তারিখ, 30 তারিখের মধ্যে হতে হবে। 11-30-2025। সো এটা আমরা দিয়ে ওকে দিব। সো এখন আমি যখন এন্ট্রি করতে যাই, এখন ধরেন 11-07-2025 আমরা দিলাম, কোনো প্রবলেম নাই, এটা নিয়েছে। সো একইভাবে আমরা যদি 12-07-2025 দেই, সেক্ষেত্রে আমাদেরকে একটা এরর দিয়েছে, এবং সেই এররে কিন্তু হেডিংটা কি নাম এসছে, ইনভ্যালিড ডেটা, ডেট, এবং ডেট মাস্ট বি 1 থেকে 30 পর্যন্ত হতে হবে। সো এভাবে আমরা ক্লিয়ার হয়েছি যে এভাবে ডেট ফরম্যাট। সো এইভাবে যেমন আমরা ডেটের ভ্যালিডেশন দিয়েছি, একইভাবে কিন্তু আমরা অন্য অন্য ক্যাটাগরিতেও আমরা ভ্যালিডেশন দিতে পারি। যেমন আমরা ধরছি যে এই এই কলামে আমাদের ক্যারেক্টার, সর্বোচ্চ ক্যারেক্টার হবে 10 ক্যারেক্টার। ধরি এটা হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড ফিল্ড। সো পাসওয়ার্ড ফিল্ডের ক্ষেত্রে আমরা বলে দিয়েছি এখানে ডেটা ভ্যালিডেশন করে আমরা সেটিং করে দিব
টেক্সট লেন্থ এখানে আমরা বলে দিব মিনিমাম হবে 6 ক্যারেক্টার, ম্যাক্সিমাম হবে 12 ক্যারেক্টার, অথবা মিনিমাম হচ্ছে 8 ক্যারেক্টার, ম্যাক্সিমাম হবে 12 ক্যারেক্টার দিয়ে আমরা যখন ওকে দিব, এখানে আমরা দিতে পারি যে পাসওয়ার্ড ভ্যালিডেশন, ভ্যালিডেশন দিয়ে পাসওয়ার্ড শুড বি 8 to 12 ক্যারেক্টার। সো দিয়ে ওকে দিলাম। এখন আমি একটা যদি ডেটা দেই, যেমন 1 2 3 4 5 6 7 দিয়ে ইন্টার দেই, আমাকে বলবে পাসওয়ার্ড শুড বি 8 ক্যারেক্টার। সো এখানে যদি 1 2 3 4 5 6 7 8 দেই, কোনো প্রবলেম নেই, সে নিচ্ছে। সো একইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 দিয়ে যদি ইন্টার দেই, আমাকে বলবে 12 ক্যারেক্টার। সো আমি 13টা ক্যারেক্টার দিয়েছি, সে নিবে না। সো আমি যদি 1 2 3 4 5 6 7 8 9 10 11 1, সরি 11 পর্যন্ত নিবে, এক 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো 12 ক্যারেক্টার যখন দিব, তখন কিন্তু সে নিয়েছে, কোনো এরর দেয়নি। সো এভাবে আমরা লেন্থ ক্যারেক্টার দিতে পারি। তারপর আমরা যেমন প্রাইসের কলামে আমরা এখানে ফিক্সড করে দিতে পারি, যেমন ডাটা ভ্যালিডেশন, এখানে শুধুমাত্র সেটিংসে গিয়ে আমরা বলে দেবো এখানে শুধুমাত্র আমাদের নাম্বার নিবে, নাম্বার ছাড়া অন্য কিছু নিবে না। সো আমরা হোল নাম্বার দিয়ে দিব, নাম্বার। সো মিনিমাম 0 থেকে আমাদের ম্যাক্সিমাম নাম্বার নিবে হচ্ছে আমাদের 10,000 কিংবা 20,000 পর্যন্ত। সো 20,000 পর্যন্ত দিবে, এর বাইরে সে নিবে না, তখন আমরা ওকে দিয়ে দিব। দেওয়ার পরে কেউ একজন যদি এই কলামে দিচ্ছি শামিম, সো শামিম লিখতে যায়, আমাকে এরর দিবে। সো আমি যদি এখানে 21,000ও দিই, 21,000, সো আমাকে এরর দিবে। সো 21,000 আমাকে এরর দিবে। সো আমি যদি এখানে 19,900 দিই, 999, কোনো প্রবলেম নেই, সেইভাবে ডেটাটা নিবে। সো এভাবে ভ্যালিডেট করতে হয়। আরেকটা বিষয় আছে, যেমন আমরা এই যে এরকম লিখেছি বিকাশ, বারবার লিখেছি, সো এটাও আমরা ডেটা ভ্যালিডেশনের মধ্যে বলে দিতে পারি। সেটা যেমন পে পে মোড। সো পে মোডে আমরা এখানে এই কলামে সিলেক্ট করে ডেটা ভ্যালিডেশনটা ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে সিলেক্ট করে দিব হচ্ছে লিস্ট। লিস্ট দিয়ে, যেহেতু আমাদের তিনটা ধরনের আমাদের পেমেন্ট আছে, একটা বিকাশ, কার্ড এবং ক্যাশ, সো আমরা সোর্সে একটা লিস্ট দিয়ে দিব, বিকাশ, কমা, কার্ড, আরেকটা দিব হচ্ছে ক্যাশ। সো দিয়ে আমরা এটা ওকে দিয়ে দিব। সো এরপরে যখন ওকে দিব, তখন এই কার্সারটা যখন নিব, নেওয়ার পরে কিছু লিখে ইন্টার দিব, আমাদের কিন্তু ভ্যালুড এরর দিবে। সো এখানে যখন কার্সার নিয়ে এখানে ক্লিক করব, একটা ড্রপ ডাউন দেখতে পাবো, এই ড্রপ ডাউনে আমাদের এই তিনটা দেখাবে। তো সো আমাদের এটা বারবার লেখার আর প্রয়োজন নেই, আমরা এখানে কার্ড লিখে দিব, তারপর একটা চলে আসবে ক্যাশ। সো এভাবে ডেটা ভ্যালিডেশন গুলো করা হয়। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ড্রপ ডাউন সেটিং। ড্রপ ডাউন, এটা হচ্ছে লিস্ট আর কি, ডেটা ভ্যালিডেশনের লিস্ট। সো এভাবে এখানেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের মেসেজ থ্রো করতে পারি, যে মাস্ট সিলেক্ট ফ্রম ড্রপ ডাউন, ইনভ্যালিড টেক্সট দেই, ইনভ্যালিড টেক্সট মাস্ট। স্যার আপনি যেটা ব্যবহার করতেছেন স্যার, এটা এক্সেল কত ভার্সন স্যার? এটা এক্সেল 16 ভার্সন, কি আপনারটার সাথে কি মিলছে না? সবই না, এই একই থাকবে। 365 এর সাথে স্যার মিলতেছে না। এই মানে ইয়াগুলা আর কি, অপশনগুলা আছে, আমাকে ইয়া করে আনতে হচ্ছে আর কি, বিভিন্ন জায়গা থেকে খুঁজে টুজে আনতে হচ্ছে। আচ্ছা, 360 ও ভার্সনে সার্চ আরো দিলে বেশি আছে। আসে সার্চ। সার্চ দিলে আসে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যখন আমি দিব তখন কিন্তু আমাকে দেখাচ্ছে মাস্ট সিলেক্ট ফ্রম ড্রপ ডাউন। সো এভাবে ডেটা ভ্যালিডেশন করতে হয়। এবং ডেটা ভ্যালিডেশন যখন আমরা ডেটা অ্যানালিসিসের কাজগুলো করব, এই ডেটা ভ্যালিডেশন খুব ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের দেখা যাচ্ছে যে অনেকে যারা ফ্রিল্যান্সিং এর কাজ করি, তো তখন দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট বলে দেয় যে আমাকে এরকম এরকম ভ্যালিডেশন দিয়ে দিতে হবে, যাতে এখানে ভুল ডাটা এন্ট্রি না হতে পারে। সো ভুল ডাটা এন্ট্রি যাতে না হয়, সেজন্য আসলে ম্যাক্সিমাম টাইমে আমরা এই ভ্যালিডেশনটা ইউজ করি। সো এখন যেমন আমরা এখন দেখছি যে ভ্যালিডেশন ভ্যালিডেশন দেখার পর আমাদের, যেমন আমি আপনাদেরকে ডেটা দিলাম, চ্যাট চ্যাটের থ্রুতে আমি ডেটা দিয়েছি। সো আপনারা কিন্তু আহ, বিভিন্ন ওয়েতে এরকম ডেটা পেয়ে থাকেন, পেন ড্রাইভে কেউ কেউ দেয়, কেউ কেউ দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে নিচ্ছি। সো এভাবে অনেকভাবে ডেটাগুলো আমরা নিতে পারি। সো আরেকটা ওয়ে তাহলে তো আছে এখান এক্সেলে। থেকে এর মাধ্যমে তো আমরা ওই যে ব্ল্যাঙ্ক যে মানে রোড ডাটা গুলো থাকে বা কলামের,
ওগুলা বাদ দিয়ে দিতে পারি, তাই না? জি জি এই জি। ভ্যালিডেশন। ভ্যালিডেশন কাজটা হবে ওটা যে ব্ল্যাঙ্ক ডাটা, এরপর হচ্ছে যে যেমন আমরা এখানে যেমন কয়েকটা ক্যাটাগরি ইউজ করেছি, এই ক্যাটাগরির বাইরে যাতে এন্ট্রি না দেয়, এই যে বিকাশ কার্ড এবং ক্যাশের বাইরে যাতে এন্ট্রি না দেয়, 20,000 টাকার বেশি যাতে এন্ট্রি না হয়। সো এই কাজগুলো ঠিক করার জন্য ভ্যালিডেশনটা ইউজ করি। সো এখন আমরা দেখবো হচ্ছে যে কিভাবে ওয়েব স্ক্রিপিং এর মাধ্যমে ডেটা নেওয়া হয়, লুট করা হয় সিস্টেমে, কিভাবে ওয়েব স্ক্রিমের মাধ্যমে। সো ডেটা ফ্রম ফ্রম ওয়েব। তো এটা রাশেদ ভালো পারবেন আমার চেয়ে, কারণ আপনার কাছে লাইসেন্স ভার্সন রয়েছে, আমারটা লাইসেন্স ভার্সনও দেখে আমারটা অনেক ঝামেলা করবে, অনেক সময় ঝামেলা করে। সো এটার জন্য আমাদের ডেটা নামের যে ট্যাব আছে, এই ট্যাবে আমরা দেখব ফ্রম ওয়েব নামের একটা অপশন আছে, খেয়াল করছি। সো ফ্রম ওয়েবে যখন আমরা ক্লিক করব, ফ্রম ওয়েবে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা অপশন আসবে আর কি। সো আমরা ইয়েস নো যাই দিই না কেন, কোনো প্রবলেম নেই। আমরা সো ইয়েস ইয়েস দিলাম, দেওয়ার পর আমরা যেই সোর্স থেকে আমরা ডেটাটা নিতে যাচ্ছি সেই সোর্সটা আমরা লিখবো এখন। সো আমরা এরকম একটা সোর্স থেকে ডাটা নেই, TPS IPL T20.com/অকশন 2020, 2020-এর কিছু ডাটা দেখি পাই কিনা অকশনের ভিতরে। সো এখানে যেরকম কিছু ডাটা আছে, যেমন এই যে প্লেয়ারের নাম, টিমের নাম, টাইপ। সো এই ডেটাগুলো, অনেক ডেটা আছে। সো এই পেজ থেকে ফুল ডেটাগুলো, যেমন এখানে কিন্তু বলা আছে যে মানে আরো অনেক ডাটা আছে আর কি এখানে। সো এইখান থেকে আমরা যদি ডাটাটা নিতে চাই, তখন এই লিঙ্কটা কপি করব, কপি করে আমাদের এক্সেল এর যেই লিঙ্কটা আছে এই লিঙ্কে আমরা পেস্ট করব। পেস্ট করে আমরা গো বাটনটা ক্লিক করব। সরি, গো বাটন না ক্লিক করার সমস্যা নেই, আমাদের এখানে যে ক্লিকটা আছে, ক্লিক, আমরা ইয়েস ইয়েস করি। সো ইয়েস ইয়েস করি। সো করলে আমাদের দেখা যাচ্ছে যে নিচে ইম্পোর্ট নামের একটা ট্যাব ওপেন হবে, আমরা খেয়াল করছি কিনা। সো ইম্পোর্ট যখন আমরা ক্লিক করব, তখন অটোমেটিক্যালি ওয়েব স্ক্রিপিং, এই যে আমাদের ডাটা লোড হচ্ছে, এই বিষয়টাকে বলা হয় ওয়েব স্ক্রিপিং। সো আমাদের কিন্তু ডেটা লোড হচ্ছে, এবং সো কোন শিটে আমরা এখন ডেটাটা নিব, ধরে আমরা এই শিটেই সিলেক্ট করে দিচ্ছি, কিংবা আমরা এটাও সিলেক্ট করে দিতে পারি, কোনো প্রবলেম নেই। সো যেটাই দেই কোনো প্রবলেম নেই, আমরা পুরোটা সিলেক্ট করে দিই। যখন ওকে বাটনটা ক্লিক করব, তখন দেখেন 2020 গেটিং ডাটা, মানে আমার ডেটাটা লোড হচ্ছে, ওয়েব থেকে ডেটা স্ক্রিপিং করছে, করে দেখেন এই যে ডেটা নিয়ে আসছে, প্রচুর ডেটা নিয়ে আসছে। এই যে এখানে চেন্নাই টিম, ফান্ড কত, টোটাল প্লেয়ার কত, টোটাল। সো এভাবে আমরা ডেটা নিয়ে আসতে পারি। সো এই ডেটাটা আমাকে যেভাবে ফরম্যাটে দেখাচ্ছে, 365 ইউজ করলে আরো সুন্দরভাবে দেখায় এটা, আরো সুন্দরভাবে নিয়ে আসে। সো এভাবে আমরা ডেটাগুলো স্ক্রিপিং করতে পারি। এই বিষয়টা কি ক্লিয়ার, কিভাবে স্ক্রিপিং করব? সো আমার এতটুকু ডাটা প্রয়োজন, আমি এতটুকু ডাটা কপি করে জাস্ট নিয়ে কাজ করা শুরু করতে পারি। সো এভাবে আসছে, ধরুন আমার সিরিয়াল নাম্বারটা ঘরে এটা হবে না। সো আমরা যেটা করব, এখান থেকে সিলেক্ট করে, পরের ঘর থেকে সিলেক্ট করে শিফট ধরে, শিফট এবং কন্ট্রোল ধরে ডাউন অ্যারো দিলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হলে তখন আমরা একবারে টপে চলে আসব। টপে এসে আমরা জাস্ট এই যে স্ক্রল বার, যখন এখানে আমরা কার্সারটা নিয়ে যাব, আমাদের প্লাসের মতো একটা আসবে, তখন এটা ধরে আমরা জাস্ট এক ঘর ডান দিকে সরিয়ে দিলে আমরা তখন সিরিয়াল নাম্বারে 1 স্পেস 2 দিয়ে, আমরা এখন যদি 1 2 এরকম দিয়ে ডাবল ক্লিক করি এখানে, তখন অটোমেটিক সিরিয়াল নাম্বারটা বসে পড়বে। সো বসে পড়ছে। এখন আমরা যদি এই সিরিয়াল নাম্বারটা এখানে ধরে কন্ট্রোল T চাপি, তখন ওকে দিলে আমাদের অটোমেটিক এটা একটা টেবিল হিসেবে আমাদের ডেটাটা চলে আসবে। তখন এখান থেকেও কিন্তু আমরা আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারবো। বিষয়টা কি ক্লিয়ার? রিপিট করার প্রয়োজন আছে? এটাটা প্রথম একেবারে ওয়েব থেকে একটু আনছিলেন যে একটু একটু ওইটা একটু কি করে? একটু আরেকবার ওয়েবেরটা। আচ্ছা, আমরা কি করব? ফার্স্টলি আমাদের মনে করেন কোনো ডাটা নেই, আমরা কন্ট্রোল A দিয়ে ফুল ডাটা ডিলিট করে দিচ্ছি। কন্ট্রোল A দিয়ে আমরা, সরি, কন্ট্রোল A দিয়ে আমরা ডাটাটা ডিলিট করে দিলাম। ওকে, কোনো ডেটা নেই আমার এখানে। জাস্ট আমরা কি করব, আমাদের ডেটা নামের যে উপরের দিকে ট্যাবটা আছে, ডেটা ট্যাব। সো এই ডেটা ট্যাবে ফ্রম ওয়েব, আমরা খেয়াল করছি ফ্রম ওয়েব, আপনাদের কি এটা আছে ফ্রম ওয়েব?
হ্যাঁ আছে তো স্যার, আছে। সবারই হ্যাঁ থাকার জি, কথা আর আছে কি। আছে আছে। আমি আমি আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো হচ্ছে প্রাইভেট নামের আরেকটা ইয়ে আছে আর কি, আমাদের এক্সেলের একটা ফিচার, ওটার জন্য একটা টুলস সেট আপ দিতে হয়। সো পাওয়ার কোয়েরি আর কি, সে পাওয়ার কোয়েরি আপনাদের অলরেডি আমি প্রথম দিন যেই ডেটাগুলো দিয়েছিলাম একটা জিপ ফোল্ডার, ওই জিপ ফোল্ডারে আছে আর কি। সো পাওয়ার কোয়েরিটা নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। সো আজকে যে যে আলোচনাগুলো করব সবগুলোই আপনাদের কাছে পাবেন, সবগুলোই আছে। সো ফ্রম ওয়েব এই বাটনটা যখন আমরা ক্লিক করব তখন এরকম একটা পেজ আসবে আর কি। সো এই পেজে নো দিলেও কোনো প্রবলেম নেই, নো যদি দিই আমরা কোনো সমস্যা নেই। এরপর আমরা যেই সাইট থেকে আমরা ডাটাটা নিয়ে আসতে চাচ্ছি, সো আমি যে ডাটাটা পেয়েছি আর কি, IPL T20, ওখানে যেহেতু অনেক ডাটা আছে এই জন্য আমি ওটা ইউজ করলাম, www.IPL T20 দিয়ে অকশন, মানে যে এখানে ডেটা আছে অকশন। এরপরে হচ্ছে 2020-এর ডাটা নেই। সো এটা নিয়ে আমরা জাস্ট এই গো বাটনটায় ক্লিক করব। সো ইয়েস, এই গো বাটনটায় ক্লিক করব। IPL T20.com, ডট কমটা বাদ পড়েছে। সো গো বাটনটা ক্লিক করার কারণে যেটা হবে যে আমাদের এই লিঙ্কটা ঠিক আছে কিনা এটা আমরা একটা চেক দিয়ে নিতে পারবো। সো লিঙ্ক ঠিক আছে, সো আমরা ইয়েস দিব, ইয়েস। এরপরে দেখেন আমাদের নিচে ইম্পোর্ট নামের একটা অপশন এসেছে, খেয়াল করেছি? ইম্পোর্ট, সবাই পাচ্ছি, দেখতে পাচ্ছি ইম্পোর্ট। হ্যাঁ হ্যাঁ স্যার। সো এই ইম্পোর্ট বাটনটায় ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক্যালি ওই আমাদের এক্সেল ওয়েবে স্ক্রিপিং করে ডেটাগুলো নিয়ে আসবে আর কি। সো ওয়েব, এটা ক্লিক করার পরে, কি যে কোনো সাইট থেকে নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সবগুলো সাইট থেকেই আপনি চাইলে টেলিটক, যেমন আমি টেলিটক থেকে ও ডাটা নিয়েছিলাম। সো যে পেজের ডাটা আমরা পেতে চাই ওই ইউআরএলটা সরাসরি দিয়ে দিলেও তো হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেই ইউআরএল সরাসরি দিলেও হয়। সো ইম্পোর্ট করলে তখন ডাটাটা ইম্পোর্ট হয়ে যাবে। সো নেটের কানেকশনের প্রবলেম থাকলে এ কিন্তু ভালো করে লোডিং করতে পারে না আর কি, ওয়েব স্ক্রিপিং করতে পারে না। স্যার থ্রি তো আমার, সিক্সটি ফাইভে একটা আনএবল টু কানেক্ট দেখাচ্ছে, অ্যাক্সেস টু দ্য রিসোর্স ইজ ফরবিটেন লিখে রিট্রাই এডিট ক্যান্সেল এই ধরনের একটা নোটিফিকেশন আসবে আর কি। আপনি একটু শেয়ার করেন তো আপনার স্ক্রিন। স্কিপ স্যার। স্যার আমি শেয়ার করতে পারবো? জি, আপনি এখন ফ্রম ওয়েব ক্লিক করেন। ফ্রম ওয়েব, ঠিক আছে স্যার। আমি এই যে দিলাম তো স্যার, হুম হুম। এটা আসতেছে এটা। ও আচ্ছা, আপনার যেটা হয়েছে আপনার 365-এ এটা পাওয়ার কোয়েরি যেটা আছে এটা অটোমেটিক সেট আপ দেওয়া আছে, সো এটা পাওয়ার কোয়েরি থেকে আসতেছে, এই কারণে প্রবলেমটা হয় আর কি। সো অথেন্টিকেশনের প্রয়োজন হয়। আপনি গেট ডাটাতে ক্লিক করেন তো, ক্যান্সেল দেন, গেট ডাটাতে ক্লিক করেন তো, ওই যে ফ্রম ওয়েব, এখানে কি হ্যাঁ, আছে? ফ্রম ফাইল, ফ্রম ডাটাবেস, ফ্রম অ্যাজুর, আদার আদার সোর্স, সোর্স, আদার আদার সোর্সে কি, সোর্সে হ্যাঁ ফ্রম ওয়েব আছে স্যার। হ্যাঁ, এখানে দেন তো। এখানে দিয়ে দেখছি স্যার। ও একই, অ্যাডভান্সে ক্লিক করলে দাঁড়ান, এটা কি আসতেছে, আবার দেন। এই কই, আদার সোর্স তো, এই যে হুম হুম, দেন, এখানে অ্যাডভান্সে ক্লিক করে দেন তো। অ্যাডভান্স, অ্যাডভান্সের অনেকগুলো পার্ট। আচ্ছা আচ্ছা, তার মানে 365-এ, আচ্ছা আমি এটা আপনাকে বলবো এটা কিভাবে কি করে সমাধান করবেন আপনি।
আহ, আপাতত ক্লাসটা দেখি আমরা। আপনি যেটা আচ্ছা করবেন এই সাইটটা বাদ দিয়ে বাংলাদেশে যে কোনো একটা, যেমন আগে আমরা যেটা করতাম যে গ্রামীণ ফোন, রবি, টেলিটক, এই ডেটা থেকে পাইথন আমি একটা স্ক্রিপ্ট করে রেখেছিলাম, চালালে অটোমেটিক ওয়েব স্ক্রিপিং করে আচ্ছা আপনি সেট অফ করে দেন। আচ্ছা স্যার। ওয়েব স্ক্রিপিং করে অটোমেটিক্যালি আমি একটা তৈরি করে রেখেছিলাম যে কোন কোম্পানির কোন প্যাকেজ সাশ্রয়ী। তো এখন দেখা যাচ্ছে যে রবি এবং গ্রামীণ ফোনের ওখানে আবার ওই যে একটা করেছে আর কি, জাভা স্ক্রিপ্ট করেছে, যে জাভা স্ক্রিপ্টের কারণে আমরা এখন ওই স্ক্রিপ্টিংটা আর করতে পারি না, সবাই আবার ওয়েব স্ক্রিমের অনুমতি দেয় না সব সাইট আর কি। তো এই সাইটটা আর কি অনুমতি দেয়, যে কারণে আমি দেখাতে পেরেছি। তো আমরা কি বাকি যারা আছি এক্সেলে যারা ইউজ করছি, আমরা কি পেরেছি পাতেন ভাই? প্রবলেম যেটা আপনি বলেছিলেন যে রিপিট করতে। আমি একটা প্র্যাকটিক্যালি করতেছি, হচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জি জি। আমি একটা প্র্যাকটিক্যালি করতেছি, আমি মানে একটু মানে তুমি ইয়ে করতে থাকো। আর আমি আমরা যদি টেলিটকেরটাও করতে, টেলিটকেরটা ওপেন আছে, চাইলে আমরা টেলিটক দিয়েও করতে আমি পারি আর কি। আমি হলো ওই যে টিচারদের এমপিও শিট একটা এক্সেল শিটে আনতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। মানে দেখছি কানেক্ট হচ্ছে, দেখলাম মানে ওই পেজটাও কানেক্ট হচ্ছে হ্যাঁ, সরাসরি। আমি ওদের ওই এমপিও শিটটা নিয়ে আসতে চাচ্ছি, যে অনেক টিচার তো। জি জি জি। দেখি আসলে আমি আমি শেয়ার করতেছি। আমারও মানে 365 লাইসেন্স কিন্তু। জি জি, ওই তো অনেক সাইট আর কি অ্যালাউ করে, তো 365 যেহেতু আমাদের লাইসেন্স না, ভার্সন সে। এখন ওরা যদি অ্যালাউ না দিয়ে থাকে তাহলে তো ডাটা নিতে হ্যাঁ, পারবো না। নিতে পারবো না, জি। পাবলিক না করা থাকলে তো ডাটা নেওয়া যাবে না। নেওয়া যাবে না, জি। সো এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কিভাবে ওয়েব থেকে ওয়েব স্ক্রিপিং করে আমরা ডাটাটা নেই। সো এখন এখন দেখবো যে আমাদের যে এই গত সেশনে আমরা দেখেছিলাম বিভিন্ন ধরনের মাইস্কুলের কাজ করেছিলাম। সো আমাদের যে কম্পিউটারে, পার্সোনাল যে কম্পিউটার আছে কিংবা আমাদের যে সার্ভার মেশিন আছে, সার্ভার মেশিনে তো অনেক সময় দেখা যাচ্ছে যে প্রচুর ডেটা থাকে আমাদের ডেটাবেজে। সো ডেটাবেজ থেকে কিভাবে ডেটা নিতে হয় সেই বিষয়টা দেখবো। সো যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে আর কি। সো ডেটা থেকে তখন 365 হোক আর যাই হোক সবগুলোতে আমরা পাবো এটা ফ্রম আদার সোর্স নামে যে অপশনটা পাবো, ফ্রম আদার সোর্স, এখান থেকে ফ্রম আদার সোর্স আমরা সবাই পাচ্ছি। আদার সোর্স কি পাচ্ছি আমরা? হ্যাঁ, গেট ডাটাতে আছে তো স্যার এটা। আচ্ছা। সো যারা 365 ইউজ করছি তাদের ক্ষেত্রে আমরা দেখবো, আমরা পাবো হচ্ছে নতুন একটা অপশন পাবো, ওডিবিসি, কানেক্ট ওডিবিসি। ওডিবিসি কি পাচ্ছি? টেলিটক থেকে ওটা পাইছি স্যার। পেয়েছেন না? স্কিপিং হ্যাঁ হয়েছে না? হয়েছে স্যার, আপনি একেবারে একটু শুরু। আপনার স্ক্রিনটা আবার শেয়ার করেন। স্ক্রিন শেয়ার। এই স্যার টেলিটক থেকে এগুলো আসছে স্যার। এই যে। তো আমরা কি দেখতে পাচ্ছি ওনার স্ক্রিন সবাই? আপনি এটা আবার একটু শো করান, সবাই একটু দেখি আমরা আচ্ছা ঠিক কিভাবে আছে। কাজটা করলেন, একটু দেখান। আচ্ছা ঠিক আছে স্যার। আমি আমি স্যার এই টেলিটকের এই অংশটা নিলাম, ইউআরএলটা। তারপর এই ফ্রম ওয়েব ইউআরএলটা এখানে দিলাম, ওকে দিলাম আর কি। তারপর এটা অটোমেটিক লোড হয়ে যাচ্ছে। এই 365 এর যে সুবিধাটা সেটা হচ্ছে যে এই যে বাম পাশে নেভিগেটর দেখা যাবে, এই নেভিগেটর থেকে আমরা অনেক ধরনের টেবিল শো করবে আর কি। সো সেই টেবিলগুলো থেকে একটা একটা করে ধরে ধরে কিন্তু আমরা দেখেন এখানে টেবিল শো করেছে, যেমন হ্যাঁ, এক নাম্বার টেবিলটা ক্লিক করেন, ক্লিক করলে এক নাম্বার টেবিলে কিছু ডাটা আছে, এক হ্যাঁ, টেবিল ওয়ান। সো এখানে কিছু ডাটা আছে, আবার টেবিল টুতে অন্য একটা আর কিছু ডাটা আছে, এইচটিএমএল কোড। সো এইভাবে চাইলে আমরা আলাদা আলাদা ভাবেও ডেটাগুলো, যেমন টেবিল ওয়ানের ডেটা যদি চাই শুধু টেবিল ওয়ান সিলেক্ট করে আমরা নিচের দিকে যে লোড। ট্রান্সফর্ম ডাটা, ট্রান্সফর্ম তারপর ডাটা, সো এই ডেটাটা আমরা শুধুমাত্র নিতে পারবো আর কি টেবিল ওয়ানের। চলে আসছে। সো এইভাবে আমরা এগুলো, এরপরে আছে বাম পাশ থেকে ক্লোজ, উপরে লেফট উপরে ক্লোজ এন্ড লোড দিলে এই ডেটাটা আমাদের লোড হবে। ক্লোজ এন্ড লোড, দেখেছেন না উপরে বাম পাশের একবারে ফাইলের নিচে ক্লোজ এন্ড লোড। ক্লোজ অ্যান্ড লোড।
সো ওকে যখন দেব তখন আমাদের ওই টেবিলের ডাটাটাই আমাদের এখানে লোড হবে আর কি। সো এভাবে ওয়েব স্ক্রিপিং করে বিভিন্ন সাইট থেকে আমরা ডাটাগুলো নিতে পারবো, নিয়ে আমরা এর অ্যানালাইসিস করতে পারবো। এবং এই ডাটাটা যখন আমরা সেভ করে রাখবো, এই ডাটা কিন্তু আমরা পাইথনের পান্ডাতে কল করব, কল করে কিন্তু ওখানে আমরা কাজ করতে পারবো। সো এটা একটা ইম্পর্টেন্ট একটা ফিচার এক্সেলের। সো আমরা অনেকে আগে জানতাম না হয়তো বা, এখন জানলাম। তো এভাবে আমরা ডাটাগুলো স্ক্রিপিং করব। কিন্তু সো এই যে পিডিএফ ফরম্যাটে যে ডেটা থাকবে সেটা তো আনা যাচ্ছে না, দেখলাম না, এর আসতেছে না। পিডিএফ ফরম্যাটে এটা আসবে না। এটা আসবে শুধুমাত্র ওইটা ওই এইচটিএম, হ্যাঁ। ডেটাটা, ডেটাটা আসবে এইচটিএমএল ফরম্যাটে। যে ডেটাটা থাকবে মানে প্লেন এইচটিএমএল এ যে ডেটাটা থাকবে সেই ডেটাটাই আসবে। হ্যাঁ, ওটা পাওয়া যাচ্ছে। আমি শেয়ার বন্ধ করবো স্যার? জি জি, শেয়ারটা বন্ধ করেন। সো যারা 365 যেটা ইউজ করছি আমরা, 365, সো সেখানে আমরা অনেক ফিচার পাবো। এই ফিচারগুলো আমরা যারা পাইরেটেড কপি অথবা 365 ইউজ করছি না তাদের ক্ষেত্রে আমরা ওটা পাবো না। যেমন এখানে আমরা ওডিবিসি থেকে ডেটা কিভাবে ফেচ করতে হবে সেই বিষয়গুলো অনেক কিছুই নাই এখানে। সো এই বিষয়গুলো পাওয়ার জন্য আমাদেরকে, আমি প্রথম দিন একটা সফটওয়্যার শেয়ার করেছিলাম আপনাদের সাথে, দেখেন আপনারা যদি ওই ফোল্ডারটা খুলেন, ডেটা অ্যানালিসিস, ওখানে পাবেন পাওয়ার কোয়েরি। সো পাওয়ার কোয়েরি একটা সফটওয়্যার দিয়েছিলাম 18.18 মেগাবাইটের। সো এটা যদি আপনারা, যাদের 365 নেই আর কি, যারা আমার মতো এই ভার্সনগুলো ইউজ করছি, তারা পাওয়ার কোয়েরিটাকে সেট আপ করে নিব। সো পাওয়ার কোয়েরিটাকে জাস্ট নেক্সট 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 করে সেট আপ করে নিব। সেট আপ করলে আমরা এরকম একটা পাওয়ার কোয়েরি বাটন দেখতে পাবো। খেয়াল করছি, এরকম পাওয়ার কোয়েরি দেখতে পাবো। তখন আমরা ওই 365-এর যে ফিচারগুলো ছিল, ফ্রম ওয়েব, ফ্রম ফাইল, ফ্রম ডেটাবেস, ফ্রম অ্যাজিওর, ফ্রম আদার সোর্স, তো এই বিষয়গুলো আমরা তখন দেখতে পাবো। সো এখন আমরা গত সেশনে যে ডেটাবেসটা করলাম সেই ডেটাবেস থেকে কিছু ডাটা ফেচ করব। সো সেই ডাটা ফেচ করার জন্য আমাদেরকে, যেহেতু আমাদের 2016 ভার্সন ইউজ করছি, 365 সবাই ইউজ করছি না, তো আমাদের ওই টুলসটাকে সেট আপ করে নিতে হবে। ওই টুলসটা সেট আপ করলে তখন আমরা এই ফ্রম আদার সোর্স ক্লিক করলে ওডিবিসি পাবো, ফ্রম ওডিবিসি। সো ওডিবিসি পে যখন ক্লিক করব তখন আমাদেরকে এখানে দেখাবে অ্যাডভান্স অপশন, এক্সেল, এক্সেল ফাইল। সো এটা প্রয়োজন নেই, আমরা জাস্ট ওকে দিব। সো ওকে দিলে আমাদেরকে এখন ডেটাবেস কানেক্ট করতে বলবে। সো ইউজার নেম আমরা দিই হচ্ছে রুট, রুট, রুট। পাসওয়ার্ড আমাদের সেট করা ছিল 1 2 3 4 5 6 7 8 এভাবে। আর একটা ডেটাবেস ওই ক্রিডেনশিয়াল কানেকশন স্ট্রিং প্রপার্টিস দিলেও হয়, না দিলেও কোনো প্রবলেম নাই। আমরা যখন কানেক্ট করব তখন আমাদেরকে বলতেছে রিট্রাই করতে, কারণ কি আমাদের ওডিবিসি কনফিগার করা নেই। সো ওডিবিসি কিভাবে আমরা কনফিগার করব? এটা আসলে শুধুমাত্র এক্সেলের এই কাজের জন্য যে প্রয়োজন তা না, ওডিবিসিটা আমাদের অনেক কাজে লাগে। সো আমরা সবাই একটু দেখে নিই কিভাবে ওডিবিসিটা কনফিগার করতে হয়। স্যার সো আমাদের 365 এ স্যার আমরা গেট ডাটার ওখান থেকে পাবো এটা? হ্যাঁ হ্যাঁ, আপনাদের ওই যে আদার সোর্স আছে না, ফ্রম আদার সোর্স, ওখানে দেখেন ফ্রম ওডিবিসি আছে, ফ্রম ওডিবিসি। সো এখানে আমরা যখন স্টার্ট বাটনে গিয়ে ওডিবিসি লিখবো, ওডিবিসি, সো ওডিবিসি ডাটা সোর্স এরকম আসবে। সো যার যেটা, সামির কিছু কি বলবেন আপনি, নাকি এটা আহ, ভুলে হয়ে গিয়েছে? হ্যাঁ সামির, আপনি কি কিছু বলবেন? এই যে একটা দাগ দিয়েছেন। আচ্ছা যাই হোক। না স্যার, স্যার ভুলে ভুলে গেছে স্যার, সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে ওডিবিসিটা কানেক্ট করতে হয়। এটা আমাদের জানা খুবই প্রয়োজন। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা সরাসরি অ্যাক্সেস থেকে ডেটাবেস, বিভিন্ন ওরাকল ডেটাবেসে ডেটা পাঠাতে চাই অথবা এক্সপোর্ট করতে চাই, ইম্পোর্ট করতে চাই, তখন সেক্ষেত্রে ওডিবিসি যদি আমাদের কানেক্ট থাকে, এই কনফিগার করা থাকে, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। সো ওডিবিসির জন্য আমরা জাস্ট ওডিবিসি স্টেটমেন্টে লিখলে আমাদের ওডিবিসি ডেটা সোর্স এটা দেখাবে। সো আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে সিস্টেম, ইউজার ডিএসএন, এরপর হচ্ছে সিস্টেম ডিএসএন। সো সিস্টেম ডিএসএন এর ভিতরে কিছু নেই। সো আমরা এখান থেকে একটা অ্যাড করব। আগে দেখে নিব যে আমাদের ড্রাইভারে মাইওএসকিউএলটা আছে কিনা। সো আমাদের এখানে কিন্তু মাইওএসকিউএল নেই, মাইওএসকিউএল ড্রাইভারটা নেই। যদি না থাকে সেক্ষেত্রে আমাদেরকে এটাকে ডাউনলোড করে নিতে হবে। সো ডাউনলোড আমরা কোথা থেকে করব? মাইএসকিউএল
ওডিবিসি কানেক্টর, ওডিবিসি ড্রাইভার। সো এটা ক্লিক করলে আমাদের সরাসরি মাইস্কুল ওডিবিসি ড্রাইভার ক্লিক করলে ডেভেলপ, এই যে মাইস্কুলের সাইটে নিয়ে যাবে, ওডিবিসি কানেক্টর এখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিব। উইন্ডোজের ক্ষেত্রে আমরা এটা ডাউনলোড করে নিব। সো এটা লগ ইন করার প্রয়োজন নেই, নো থ্যাঙ্কস, জাস্ট স্টার্ট মাই ডাউনলোড। এটা যখন করব আমাদের এই ফাইলটা ডাউনলোড হয়ে যাচ্ছে। আমরা কি খেয়াল করছি কি ডাউনলোড করব? আমরা ডাউনলোড করব জাস্ট ওটিবিসি ড্রাইভারটা। এরপর আমরা জাস্ট এই কানেক্টরটাকে ডাবল ক্লিক করে সেট আপ করে নিব। সো আমাদেরকে বলছে যে এটা সেট আপ করার জন্য, আমার যেহেতু এখানে উইন্ডোজ 10 ভার্সন, তো এই জন্য প্রবলেম করছে, আমাদেরকে সেট আপ করে নিতে বলছে। স্যার আমার হচ্ছে স্যার। হ্যাঁ, সেট আপ করে নিতে বলছে, যেহেতু সেহেতু আম- আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আমার এখানে সেট আপ করতে একটু সময় লাগবে, আমরা রাশেদের স্ক্রিনটা দেখি। আমার স্ক্রিনটা স্যার, আচ্ছা। আমি স্যার এই স্টেজে আছি আর কি, স্ক্রিন দেখা যাচ্ছে আচ্ছা এই স্টেজ। আচ্ছা আচ্ছা, জি, আপনি কমপ্লিট করেন। এটা কোনটা করবো স্যার, কমপ্লিট? কমপ্লিট, হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট। এটা জাস্ট ক্লিক ক্লিক করে এভাবে নেক্সট নেক্সট করতে হবে। নেক্সট করলে এটা সেট আপ হবে, ওডিবিসি ড্রাইভারটা। সো নেক্সট নেক্সট করেন। হয়ে গেছে মনে হয়। না, এখানে না, এখন ক্যান্সেল করেন, এটা ক্যান্সেল করেন। আচ্ছা স্যার। এখন ড্রাইভার্স, এটা কেটে দেন, কেটে দিয়ে আবার ড্রাইভার্স ওপেন, এটা কেটে দিয়ে আবার ওডিবিসিটা ওপেন করেন। স্টার্ট মেনু থেকে ওডিবিসি, ওডিবিসি ড্রাইভার 64, যেহেতু এটা হচ্ছে, আমরা খেয়াল রাখবো অবশ্যই আমাদের 32 না, এটা 64 অবশ্যই করতে হবে। দেখেন বাম পাশে আমাদের উইন্ডোজ যে ভার্সন থাকবে সেই ভার্সনে ওডিবিসি কনফিগার করব। সো এখন আমরা একটু দেখি যে ড্রাইভার্স, ডান পাশে দেখেন আরো তিনটা পরে ড্রাইভার্স আছে, ডান পাশে আরো আরো পরে ড্রাইভার্স, হ্যাঁ। এখানে দেখি আমরা মাইএসকিউএল ড্রাইভার্সটা আছে কিনা। দেখেন মাইএসকিউএল ওডিবিসি 9.5 ইউনিকোড ড্রাইভার, এটা সিলেক্ট হয়েছে। তার মানে এটা সেট আপ আছে, ওকে, কোনো প্রবলেম নেই। এখন আমরা সিস্টেম ডিএসএন এ যাবো, ওখানে ওখানে থাকবো ওডিবিসি, আচ্ছা। ওডিবিসি 64-এ। এখন সিস্টেম ডিএসএন, এখানে আমরা অ্যাড করব। অ্যাড করলে এখন এখানে আমরা মাইএসকিউএল ওই ইউনিকোড ড্রাইভার যেটা পাচ্ছি ওটাকে ক্লিক করব, ক্লিক করে ফিনিশ করব। সো এখন আমরা একটা নাম দিব, নাম দিই ডেটা, ডেটা অ্যানালাইসিস। এটা হচ্ছে আমার যে নামে আমরা শো করতে যাচ্ছি, ডেটা অ্যানালাইসিস, অথবা আমরা দিতে পারি আচ্ছা, ডেটা অ্যানালাইসিস। ডিসক্রিপশন হলো ঠিক আছে, না হলো প্রবলেম নেই। এখন টিসিপি সার্ভার আমাদের, যেহেতু এইপিসি সার্ভারটা, আর যখন আমরা অন্য পিসির কাজ করতে চাবো তখন অন্য পিসির আইপি দিব, আমাদের সার্ভার আইপি যদি থাকে সার্ভার আইপি। সো এখানে লোকাল হোস্ট, যেহেতু আমরা এই কম্পিউটারে কাজ করব, লোকাল হোস্ট। এবং ইউজার, যেহেতু আপনার এই ইউজারটা ছিল রুট, আমার এই কম্পিউটারের ভিতরে যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেস ইউজার হচ্ছে রুট, এবং পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 ছিল আমার। আপনারটা কি ছিল এরকমই? আমার স্যার, হ্যাঁ হ্যাঁ, রুট আমার পাসওয়ার্ড, ডাটাবেস ওই মাইস্কুয়েলে হ্যাঁ হ্যাঁ। এক থেকে 8 দিয়েছিলাম স্যার আমি। এখন টেস্ট ক্লিক করেন, টেস্ট, ডান পাশে টেস্ট, না এটা না, এটা না, ডেটাবেস কেটে দেন। ও, পাসওয়ার্ড তো দিয়েছেন, টেস্ট ক্লিক করেন, কানেকশন সাকসেসফুলি, দ্যাট মিন্স আমার কানেকশন ওকে আছে। এখন ওকে বাটনটা আমরা ক্লিক করব, ওকে, নিচে ওকে আছে, ওকে বাটনটা ক্লিক করব, ক্লিক করে এখন ওকে বাটনটা ক্লিক করে দিব। দ্যাট মিন্স আমার ওডিবিসি কানেকশন কনফিগার ওকে। এখন আমরা এক্সেলে যাব। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে সো আমার? এখন এক্সেল থেকে আমরা, হ্যাঁ হ্যাঁ, ডেটা যাব, ডেটা, ডেটার ভিতরে আমাদের যে গেট ডেটা, এখান থেকে আমরা পারবো গেট ডেটা থেকে ফ্রম আদার সোর্স, ফ্রম আদার সোর্স, ফ্রম আদার সোর্স থেকে এখানে দেখেন নিচের দিকে ফ্রম ওডিবিসি একটা অপশন পাবো আমরা, ওডিবিসি, এটা ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে আমাদের দেখেন ডেটা অ্যানালাইসিস, আমরা যে কনফিগারটা করলাম ওডিবিসি, সরাসরি এটা দেখাচ্ছে। এখন আমরা ওকে দিব। এরপরে ইউজার নেম দিব, ইউজার নেমটা ছিল আমাদের রুট, আর পাসওয়ার্ডটা ছিল 1 থেকে 8। মানে আমার যেই কম্পিউটারে যে ডেটাবেজের ইউজার এবং পাসওয়ার্ড সেটা দিব। দেওয়ার পর এটার প্রয়োজন নেই ক্রিডেনশিয়াল, জাস্ট আমরা কানেক্ট করব।
সো কানেক্ট করার সাথে সাথে এই ডেটাবেজের যতগুলো হুম, স্কিম ছিল সবগুলো স্কিমই দেখাচ্ছে। ধরি আমি ক্লাসিক মডেল থেকে ডেটা ইনপুট করব, সো ক্লাসিক মডেল প্রথম যেটা আছে, ক্লাসিক মডেল থেকে ডাবল, এখান থেকে অনেক যতগুলো টেবিল আছে সবই দেখাবে। আমি একটা কাস্টমার টেবিলটা ইনপুট করতে চাচ্ছি, সো কাস্টমার্স টেবিলটা ক্লিক করব। কাস্টমার টেবিলটা যখন ক্লিক করব আমার ডান পাশে প্রিভিউতে দেখাবে, জাস্ট আমি নিচে লোড ক্লিক করলে সাথে সাথে এই ডেটাটা আমার এক্সেলে লোড হয়ে যাবে। আর ট্রান্সফর্ম করলে স্যার? ট্রান্সফার করলে এটা আরেকটা স্ক্রিনে দেখাবে, দেখানোর পর ওখান থেকে আপনি যোজন বিজন যা কিছু করার মানে এডিট এডিট করে তখন আপনি লুট করতে পারবেন। সো আমরা ওকে। লুট ক্লিক করি। সো এখন ডেটা ফেচ করছে, সো ফেচ করে এই ডেটাটা নিয়ে আসছে। এভাবে আমরা মাইস্কুয়েল ডেটাবেস থেকে যেরকম নিয়ে আসলাম, আমাদের যদি ওরাকল ডেটাবেস থাকে কম্পিউটারে কিংবা সার্ভারে, ওরাকল ডেটাবেসেও এভাবে আমরা নিয়ে আসতে পারবো। এই বিষয়টা কি ক্লিয়ার, কিভাবে ডেটাবেস থেকে আমরা ডেটা নিয়ে আসবো? সবার ক্লিয়ার? এটা তো মজার স্যার, বিষয়টা আমার কাছে অনেক মজার মনে হয়েছে। সবার কি ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? সবাই করবেন, এবং যারা যারা পাচ্ছেন না জাস্ট আমার ওই যে টুলটা দিয়েছি ওই টুলটা সেট আপ দিয়ে নেবেন, পাওয়ার কোয়েরি টুলটা। এখন আপনি শেয়ারটা অফ করেন, আমি এখন শেয়ার করছি আমার স্ক্রিনটা। সো কিভাবে আমরা ওডিবিসি থেকে ডাটা কানেক্ট ফেচ করব ওই বিষয়ে মোটামুটি দেখা হলো। আমাদের কারো কোনো কোশ্চেন আছে ওই বিষয়ে? সবাইকে আমরা দেখেছি কিভাবে, হ্যাঁ, স্যার দেখছি। ভিডিও তো থাকবে, আমরা চেষ্টা করবো আর কি। সো এই বিষয়গুলো কিন্তু আপনার সচরাচর পাবো না আমরা আর কি, সো একটু প্র্যাকটিস করব। এরপর আমরা দেখবো হচ্ছে কন্ডিশনাল ফরম্যাট। সো আমরা এখন, ও সরি আমার ডাটা তো সব রিমুভ হয়ে গেল। আচ্ছা প্রবলেম নেই, কন্ডিশনাল ফরম্যাট দেখবো আর কি, কন্ডিশনাল ফরম্যাট। সো কন্ডিশনাল ফরম্যাট কি? কন্ডিশনাল ফরম্যাট হচ্ছে যখন আমি কোন একটা ভ্যালুর উপর বেস করে ডেটের উপর, আমি ধরি এই ডেটাটা কপি করে নিই, কন্ট্রোল সি, আমরা শিট টুতে কন্ট্রোল ভি। সো এখানে আমরা 1 2 3 4 এরকম দিই, 11/01/2025, 11/01/2025, 11/02/2025। সো এভাবে আমি ডাটাগুলো কয়েকটা পূরণ করে নিই এক টান দিয়ে। সো এভাবে আমার ডেটা আছে। সো কন্ডিশনাল ফরম্যাটটা হচ্ছে এই ডেটার উপর ভিত্তি করে আমি যে আহ, আমি এই ডেটার উপর ভিত্তি করে কিছু কন্ডিশন সেট করব। সো কন্ডিশন ফরম্যাটের কাজ করার জন্য আমাদের হোম ট্যাবে এই কন্ডিশনাল ফরম্যাট নামের একটা অপশন আছে, আমরা খেয়াল করছি কিনা এইরকম অপশন আছে। সো আমরা চাচ্ছি এই কলামের উপর একটা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে, ডেট কলাম। সো সেই ক্ষেত্রে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করব। ক্লিক করলে এখানে হাইলাইট সেলস রুল আছে, তারপর আছে ট্যাব টপ টু বটম রুল, এরকম অনেকগুলো রুল আছে। সো আমরা প্রথমে দেখব হাইলাইট সেল রুলস। এখানে আমরা এ ডেট অকারিং, সো এটা এই অপশনটা যখন আমরা ক্লিক করব, ক্লিক করলে আমরা বাই ডিফল্ট অনেক অপশন পাবো। আমরা যেহেতু এক মাসের, এই মাসের ডাটা নিয়ে কাজ করছি, সুতরাং আমরা যদি অনেক বড় ডেটা থাকে ওখান থেকে আমরা যদি বলি ইয়েস্টারডে অথবা নেক্সট মান্থ, অনেক কিছু করতে পারবো। আমরা ধরি আমরা লাস্ট উইক আমরা সিলেক্ট করব। সো লাস্ট উইক যদি দেই অথবা টুমোরো যদি দেই, আমাদের টুমোরো, সো আমরা টুমোরো যদি দেই, সো টুমোরো দিয়ে আমাদের এখানে বলবো আমরা কি করতে যাচ্ছি, মানে কি কালারে ফরম্যাটিংটা করব। ফরম্যাটিং করবো আমরা বাই ডিফল্ট যেটা আছে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, সো ওকে দিব। তখন আমাদের এখান থেকে, সো টুমোরোর ডাটা যেটা, সরি এখানে টুমোরোর ডাটা আসবে না, বিকজ আমাদের এখানে সব নভেম্বরের ডেটা। সো আমরা 11কে 12 বানিয়ে দিই। সো 12 আমরা একটু কপি করে দিচ্ছি, সরি। সো এভাবে, সো আমার যেহেতু কন্ডিশনটা কি দিয়েছিলাম, টুমোরো, সো টুমোরো আজকে হচ্ছে 10 তারিখ, সো টুমোরো হচ্ছে 11 তারিখ, সে কিন্তু 11 তারিখে ফরম্যাটিং করে ফেলেছে, সো যেই কালার দিয়েছি। সো একইভাবে আরেকটা ফরম্যাটিং আমরা করব, সেটা হচ্ছে লাস্ট উইক। সো লাস্ট উইকটা আমরা ফরম্যাটিং করব, কি কালার দিব, ইয়েলো অথবা গ্রিন উইথ ডার্ক গ্রিন। এছাড়াও আমরা কাস্টম ফরম্যাট করেও বিভিন্ন ধরনের কালার সেট করতে পারি। এখান থেকে বোল্ড হবে এবং কালার হবে
ধরে হচ্ছে আমাদের পার্পেল কালার কিংবা হালকা নীলাভ কালার এরকম হবে। সো এই ধরনের বিভিন্ন ধরনের চাইলে আমরা ফরম্যাট, কাস্টম ফরম্যাটও সেট করতে পারি এভাবে, অথবা আমরা চাচ্ছি যে এইরকম গ্রিন ফিল আছে এটাই দিত, সো দিলে আমাদেরকে কি হবে যে লাস্ট যেই উইকটা আছে সেই উইকগুলোকে অটোমেটিক ফরম্যাটিং করে ফেলেছে। সো এইভাবে ডেট ফরম্যাট করে। সো এখানে আছে কি কি, ইয়েস্টারডে, টুডে, টুমোরো, লাস্ট 7 ডেজ, লাস্ট উইক, দিস উইক, নেক্সট উইক, লাস্ট মান্থ, এভাবে আমরা ফরম্যাটিং করতে পারি। বিষয়টা কি ক্লিয়ার কিভাবে ফরম্যাটিং করব? সো একইভাবে আমরা টেক্সটের মধ্যেও আমরা ফরম্যাটিং করতে পারবো। সো এখানে দিয়ে আমরা ফরম্যাটিং, এই হোম হোম যে ট্যাব আছে, ট্যাবের কন্ডিশনাল ফরম্যাটিং এর ভিতরে টেক্সট দ্যাট কন্টেন্টস, এই ফরম্যাটিং দিয়ে আমরা ফরম্যাটিং করব। সো টেক্সট দ্যাট কন্টেন্টস এ ক্লিক করে আমরা বলবো যে এসেনশিয়াল যে প্রোডাক্টটা আছে, এসেনশিয়াল যে ক্যাটাগরিটা আছে, AESSEN, এসেনশিয়াল, অথবা এতটুকু লিখলেও হবে যে এই টেক্সটটুকু যখনই কন্টেন্ট করবে তখনই আমার কালারটা হয়ে যাবে ইয়েলো। সো ইয়েলো দিলে আমরা যখন ওকে দিব তখন এই কালারগুলো এসেনশিয়াল যখন পাবে সাথে সাথে সবগুলো ইয়েলো হয়ে যাচ্ছে। সো এইভাবে আমাদের টেক্সট ফরম্যাট করা হয়। সো এখানে একইভাবে আমরা বিভিন্ন ধরনের এখানে অপশন পাবো টেক্সটের ক্ষেত্রে, টেক্সট কন্টেন্টের, সরি, কন্ডিশনারের ক্ষেত্রে গ্রেটার দেন পাবো, লেস দেন পাবো, বিটুইন পাবো, ইকুয়াল পাবো। এভাবে বিভিন্ন ধরনের প্যারামিটার দিয়ে আমরা ডুপ্লিকেট ভ্যালু, যেমন আমরা এই কলামে যদি আসি, আসার পর আমরা যদি বলে দেই হাইলাইট করতে ডুপ্লিকেট ভ্যালু, ডুপ্লিকেট ভ্যালুকে সে করবে রেড টেক্সট করে দিবে, ওকে দিব, তখন দেখেন সবগুলো রেড হয়ে গেছে, কারণ কি সবগুলোতেই ডুপ্লিকেট ভ্যালু রয়েছে। এখন আমরা চাচ্ছি যে এখানে এই এই কলামে যেই প্রাইসগুলো 15,000 টাকার বেশি আছে সেই প্রাইসগুলোকে আমাকে হাইলাইট করে দিতে। সো সেই ক্ষেত্রে আমি গ্রেটার দেন দিব, দিয়ে আমাদের এখানে বলে দিব আমরা 15,000, 15,000 দিয়ে সেটাকে আমরা কালার করে দিব আমরা হচ্ছে গ্রিন কালার। সো দিয়ে ওকে দিব, তখন দেখেন 15,000-এর উপর আমাদের একটা ভ্যালু ছিল, সেই একটা ভ্যালুকেই গ্রিন ফরম্যাটিং করেছে। সো এভাবে ফরম্যাটিং গুলো করা হয়। এছাড়াও এই ফরম্যাটিং এর মধ্যে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমি কন্ট্রোল Z দিই। সো এখানে আরেকটা সুবিধা আছে, আমাদের যে প্রাইস গুলো আছে এই প্রাইসের উপর ডিপেন্ড করে আমি একটা ডেটা বার করতে পারি যে আমার কত প্রাইস, ডেটা বার মানে আমার সর্বোচ্চ প্রাইস যেটা আছে সেটাকে ধরে বাকিগুলোর যে ভ্যালু গুলো আছে সেটার একটা প্রোগ্রেস বার দেখাবে। সো আমি একটা এরকম একটা বার দেই, বার দিলে আমাদের এখানে সর্বোচ্চ ভ্যালু আছে 16, অথবা আমরা একটা ভ্যালু নেই 10, 20, 40, 30, 60, 50, 70, 190, এরকম একটা ডাটা নিই। সো এই ডাটা নেওয়ার পরে আমরা এই ডাটাটাকে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটে আমরা যদি ডেট বার দিই, বিভিন্ন কালারের আছে, আমরা সলিড কালার যদি চাই সলিড কালারও রাখতে পারবো, অথবা আমরা যদি গ্রেডিয়েন্ট ইউজ করি, সো সেই ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব, এই যে এরকম গ্রেডিয়েন্ট কালার আমরা ইউজ করতে পারবো। সো এই কালার যখন দিব তখন অটোমেটিক্যালি দেখেন 100টাকে ফুল করবে। আমরা একটা সলিড কালার নেই, সলিড কালার নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই 100টা যেমন এই যতগুলো ভ্যালু পেয়েছে সবগুলো ভ্যালুর উপর ডিপেন্ড করে সর্বোচ্চ ভ্যালুটাকে সে কাউন্ট করে তার উপর প্রোগ্রেস বারগুলো সে রেডি করেছে। সো এই প্রোগ্রেস বারের মধ্যে আরেকটা আমরা কাজ করতে পারি, সেখানে আমরা একটা আইকনও সেট করতে পারি। আমাদের এখানে যেমন আইকন সেট আছে, সো আমরা ধরে নেই এই আইকনটা আমরা বিভিন্ন ধরনের যখন আমাদের এই ট্রেডিং এর কাজ করা হয়, সেই ট্রেডিং এর কাজগুলোতে এরকম এরকম আইকন সেট করা হয়। সো এই আইকনটা যখন আমি সেট করে দিব, আমার এই সিস্টেম মানে আমার এখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে সে মিডল ভ্যালুগুলো সে ঠিক করে নিবে। সো এই মিডল ভ্যালুগুলোর মধ্যে সে কি করেছে যে 60, 50, অথবা আমার এখানে যদি 20 থাকে আরেকটা, 20, আমার এখানে যদি আরেকটা থাকে হচ্ছে 40, সো সে আচ্ছা 400 হয়েছে 40। সো সে যেটা করবে যে এই 40 এবং 50 এটাকে মিডল ভ্যালু ধরবে, ধরে এই মিডল ভ্যালুর নিচে যেগুলো আছে সেগুলোকে ডাউন এরর দিবে, এবং উপরে যেগুলো আছে সেগুলোকে আপ এরর দিয়ে দেখাবে। অথবা আমি এই ডেটাগুলোকে সরাসরি কালার দিয়েও ডিফাইন করতে পারি। সো এই যে যেমন কারণ আমি এটা কপি করে এখানে নিয়ে আসছি, আমি চাচ্ছি যে এই ফরম্যাটগুলো আর রাখতে যাচ্ছি না, তখন আমাকে ক্লিক করে ক্লিয়ার রুলস দিয়ে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্ট ফ্রম দিব, যখন দিব তখন আমাদের সকল ফরম্যাটিং গুলো ক্লিয়ার হয়ে যাবে। যাওয়ার পর আমি কন্ডিশনাল ফরম্যাটে গিয়ে আমি এখন কালার স্কেলও আমি ইউজ করতে পারি। সো কালার স্কেলটা যখন ইউজ করব তখন আমার
টপ ভ্যালুগুলোকে ডার্ক করে দিবে এবং লো ভ্যালুকে ডার্ক করবে, আর বাকিগুলোকে হালকা করে দিবে। বাকি কালারগুলো আস্তে আস্তে হালকা হতে থাকবে। মিডল কালারটা এভাবে, টপ এবং হচ্ছে লোয়ার কালারগুলো বেশি ডার্ক থাকবে এবং হচ্ছে বাকিগুলো লোয়ার থাকবে। সো এভাবে আসলে কন্ডিশনাল ফরম্যাটিং গুলো করা হয়ে থাকে। এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাট। এ বিষয়ে ক্লিয়ার সবার? ক্লিয়ার স্যার। সো আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে আমরা যখন ডাটা নিয়ে কাজ করব, আমরা পান্ডাদের দেখেছিলাম যে আমরা নাল ভ্যালুকে এক্সেলে যখন কাজ কাজ করি তখন আমরা নাল ভ্যালুকে ডিলিট করে দিই। সো নাল ভ্যালু নিয়ে কিভাবে কাজ করব সেটা আমরা একটা দেখবো। আমরা একটু একটা কয়েকটা ডাটা কপি করি, অথবা কাস্টমার ডাটাতে আমরা যাই। কাস্টমার ডাটাতে যদি দিই, আপনাদের যেটা দিয়েছি, ধরি এই যে নাল আছে, আহ, আমরা কন্ট্রোল এফ করে, সো কন্ট্রোল এফ যখন দিব তখন আমাদের এইখান থেকে ফাইন্ড করা যায়। সো আমরা রিপ্লেস করে নেই, NULL নালগুলোকে আমরা ব্ল্যাঙ্ক দিয়ে রিপ্লেস করে নিই সবগুলো। সো আমার স্টেটে অনেক নাল ভ্যালু আছে, সো আমি এটা কপি করে নিচ্ছি। ধরেন আমার স্টেটটা আমি কপি করে নিয়ে আমাদের ওই পেজে চলে যাচ্ছি। সো এখানে পেস্ট করে দিলাম। সো এখানে প্রচুর নাল ভ্যালু আছে। সো এই নাল ভ্যালুকে ডিলিট করার জন্য, অথবা নাল ভ্যালু নিয়ে যখন আমরা এক্সেলে কাজ করব, তখন আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি ফর গট, Ctrl+G, এই জি প্রেস করব, কন্ট্রোল প্লাস জি, যে সেলটা কলামটা আছে সেই কলামটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস জি আমরা প্রেস করব। প্রেস করলে অটোমেটিক্যালি আমাদের নতুন একটা উইন্ডো আসবে। সেই উইন্ডোতে স্পেশাল নামে একটা অপশন পাবো আমরা। স্পেশাল অপশন থেকে আমরা ব্ল্যাঙ্কটাকে সিলেক্ট করব। সো ব্ল্যাঙ্কটাকে সিলেক্ট করে যখন ওকে প্রেস করব, তখন অটোমেটিক্যালি আমাদের যতগুলো ব্ল্যাঙ্ক রো পেয়েছে, সেল পেয়েছে, রো পেয়েছে, সবগুলোকে সিলেক্ট করেছে। তখন আমরা কন্ট্রোল চেপে যখন মাইনাস করব, আমাদেরকে কন্ট্রোল চেপে মাইনাস বাটনটা ক্লিক করব, তখন আমাদেরকে বলবে যে ডিলিট করার জন্য আসবে। সো আমরা ইন্টার রো দিয়ে যখন ওকে করব, তখন দেখবো আমাদের যত ব্ল্যাঙ্ক রো আছে সবগুলো ডিলিট হয়ে একে একে আমাদের ওই ভ্যালুগুলো বসে পড়েছে। সো এভাবে আমরা ব্ল্যাঙ্ক ডেটা নিয়ে কাজ করব। সো একইভাবে আমরা এখন চাচ্ছি যে না, আমরা যখন পান্ডাসে আমরা দেখেছিলাম, মনে আছে কিনা, F fill B fill, তার মানে হচ্ছে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড নিয়ে যখন কাজ করেছিলাম, মনে আছে কিনা? সো ওইভাবে একইভাবে আমরা এখানেও কাজ করতে পারবো। সো এই কলামটাকে, নাল ভ্যালু যেখানে আছে সেই কলামটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল চেপে জি দিব। জি দেওয়ার পরে স্পেশাল যখন ক্লিক করব, ক্লিক করার পরে আমরা ব্ল্যাঙ্কটাকে সিলেক্ট করব, করে ওকে দিব। ওকে দেওয়ার পরে কি হবে, আমাদের যতগুলো ব্ল্যাঙ্ক রো পাবে সবগুলোকে সে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে কন্ট্রোল মাইনাস দিলে আমরা ডিলিট করতে পারবো। সো আমরা চাচ্ছি যে কন্ট্রোল মাইনাস না, পরের ঘরের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বসে পড়বো। তো সুতরাং আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে, আমাদের এই ভ্যালুটার নাম কি, NV, দিয়ে কন্ট্রোল চেপে ইন্টার যখন আমরা প্রেস করব, অটোমেটিক্যালি সবগুলো পরের ভ্যালুগুলো এরভাবে বসে পড়বে। সো এভাবে আমরা নাল ভ্যালুগুলো ফিল করি। বিষয়টা কি ক্লিয়ার? স্যার নাল ভ্যালু নাল কিভাবে? ভ্যালু তো কোনো ফিল্ডের ভ্যালু নাল হতে পারে, আমি যদি চাই ওই নাল ভ্যালুর যে সো ডেটাগুলো আমরা আছে আমরা যেমন সেগুলো ধরি, কপি করব। সো 40,000, আচ্ছা, নাল ভ্যালুর কপি করব। হ্যাঁ মানে নাল ভ্যালু তো হয়তো বা কোনো কলামের ভ্যালু নাল আছে, কিন্তু অন্যান্য কলামে তো তার ভ্যালু আছে, তখন ওগুলো যদি আমি কপি করে আলাদা করে নিতে চাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা করব, ওটা তো কপি করা যায়। আমরা সেই ক্ষেত্রে যেটা করব, এই যে পরের ভ্যালুকে, অথবা আমরা চাচ্ছি যেমন আপনাদের যে ডাটাটা দিয়েছি সেই ডাটাতে আমি ওটা করেছিলাম, যেমন কন্ট্রোল Z দিই আমরা, এইরকম ছিল। সো আমরা এখানে জাস্ট চাচ্ছি যে এই ভ্যালুগুলো যাতে নাল না থাকে, কারণ নাল থাকলে আমাদের প্রবলেম হবে। এজন্য যখন আমরা অ্যামাউন্ট থাকবে যে ঘরগুলোতে, সেখানে আমরা জিরো দিব। জিরো দিয়ে কন্ট্রোল চেপে ইন্টার দিব, সেক্ষেত্রে সবগুলো ঘরে জিরো বসে পড়বে। আর যদি আমাদের স্ট্রিং থাকে, সেক্ষেত্রে আমরা জাস্ট NULL দিয়ে কন্ট্রোল চেপে ইন্টার দিলে আমাদের অটোমেটিক্যালি ওই নাল ঘরগুলোতে একটা ভ্যালু বসে পড়বে। এইভাবে আমাদের নাল ভ্যালুগুলো নিয়ে কাজ করতে হবে, যাতে আমাদের ফুল এক্সেল ফরম্যাটটা ঠিক থাকে। না হলে আমাদের দেখা যাচ্ছে যখন আমরা কোনো একটা কোয়েরি চালাবো অথবা কাজ করতে যাব, তখন আমাদেরকে এই নাল ভ্যালুর জন্য, এই ব্ল্যাঙ্ক ভ্যালুর জন্য এরর প্রেস দিবে আর কি। সো ধরি আমরা একজনের স্যালারি আছে, কিংবা প্রতিদিনের মনে করেন দিন মজুরির আমরা একটা হিসাব করি, 400 টাকা, 200 টাকা, 230 টাকা। তারপরে ভ্যালু নাই একজন এমপ্লয়ির, তারপরে আরেকজন এমপ্লয়ির আছে হচ্ছে 330 টাকা, আরেকজন এমপ্লয়ির আছে 430 টাকা, একটা ভ্যালু নেই 500 টাকা, এরকম আছে। সো আমরা যেটা করব, প্রথমে
এই সবগুলো ভ্যালুর অ্যাভারেজটা বের করে নিব। সো আমরা এখান থেকে অ্যাভারেজটা পেয়ে যাই। আমরা যখন সবগুলো সিলেক্ট করব আমরা নিচের দিকে দেখব যে এই অ্যাভারেজ কাউন্ট 6টা ডেটা আছে এবং এটার টোটাল স্যাম হচ্ছে 2090, আর অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 348.3। সো আমরা এখানে কন্ট্রোল জি প্রেস করব, জি প্রেস করে স্পেশালে যাব, গিয়ে ব্ল্যাঙ্কটা ওকে করব, করে আমরা এখানে অ্যাভারেজ ভ্যালুটা বসিয়ে দেবো 348.33 দিয়ে আমরা কন্ট্রোল চেপে এন্টার দিব। তাহলে কি হবে, আমাদের বাকি যে ব্ল্যাঙ্ক ভ্যালুগুলো থাকবে, ব্ল্যাঙ্ক কলামগুলো, সেখানে আমরা এভারেজ স্যালারিটা বসিয়ে দিলাম। সো এভাবে আমরা নাল ভ্যালু নিয়ে কাজ করব। ক্লিয়ার? জি। সো এখন আমরা স্যার আরেকটা দেখবো হচ্ছে। একটা জি বিষয় জি। স্যার, একটু জি জি। কন্ট্রোল জ্যাড দিয়ে স্যার, এখানে স্যার ওই অ্যাভারেজটা কিভাবে বসেছেন লাস্টেরটা একটু যদি আচ্ছা, দেখাতেন। এভারেজটা হচ্ছে যে এখানে সিলেক্ট করলে আমরা যদি সমান সমান এভিজি ফাংশনটা ইউজ করি, এভি এভারেজ এই ফাংশনটা ইউজ করে যদি আমরা এই ফুল কলামটাকে সিলেক্ট করে দিই, সিলেক্ট করে ব্র্যাকেট শেষ করে ইন্টার দিই, এখানেও দেখাবে। অথবা আমরা যদি সিলেক্ট করে দিই, সিলেক্ট নিচের দিকে করলে দেখাচ্ছে এখানে, হ্যাঁ, এই যে ইনসার্টের এভারেজ। বিষয়টা স্যার, ওখানে নাল ভ্যালুতে ওই আচ্ছা, খালি জায়গা। ইনসার্ট হচ্ছে এখান থেকে কন্ট্রোল জি পানি যখন পানি চাপবো, খাওয়া বাবা ওকে বুঝি স্পেশাল করে যাব, বুঝে হুম, স্পেশাল যাওয়ার পরে হ্যাঁ, একটু স্পেশাল যাওয়ার পরে ব্ল্যাঙ্কে ক্লিক করব, ও এই ওকে করব, তখন আমাকে কিন্তু যতগুলো ব্ল্যাঙ্ক ফিল গুলো দেখাবে সেই ব্ল্যাঙ্ক ফিল গুলোতে ডেটাটা দেখাবে, মানে ওই ইগুলো শো করবে, এক্সিকিউট হবে। তো সেখানে সেখানে আমি 448.33 আমি পড়ছি দিয়ে পড়ে নি কন্ট্রোল চেপে ইন্টার দিব। তো সেই ক্ষেত্রে আমাদের ওই ব্ল্যাঙ্ক ফিল্ডগুলোতে অটোমেটিক ডেটাগুলো বসে পড়বে। বিষয়টা কি ক্লিয়ার ঠিক আছে স্যার। কিভাবে? আচ্ছা। সো আমরা এখন দেখলাম হচ্ছে কিভাবে এরকম নাল ভ্যালু নিয়ে কাজ করে। এখন আমরা দেখবো হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু, কিভাবে আমরা ডুপ্লিকেট ভ্যালু করে। সো ডুপ্লিকেট ভ্যালু দেখবো আমরা, তারপর হচ্ছে হোয়াইট স্পেস কিভাবে করে প্রবলেম করে আর ঠিক করে, আর হচ্ছে কলামের ভ্যালু। এই কয়েকটা দেখে আমরা আজকের ক্লাসটা শেষ করব। সো আগামী ক্লাস থেকে আমরা টেক্সট ফাংশন, তারপর হচ্ছে ইফ এন্ড অর ফাংশন এগুলি, তারপর হচ্ছে এক্স লুকআপ, পাওয়ার কোয়েরি কিভাবে কাজ করে কিছু দেখে আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করব আর কি, একটা কমপ্লিট প্রজেক্ট করার চেষ্টা করব। সো এক্সেলের প্রচুর অনেক কিছু আছে। তো দেখা যাচ্ছে যে 2 দিনে এটা কভার করা খুবই কঠিন। তো আমি যেটা চেষ্টা করব যে ডাটা অ্যানালিসিসের জন্য যেটা যেটা প্রয়োজন সেটাই কভার করব আর কি। সো এখন আমরা দেখবো হচ্ছে ডুপ্লিকেট ডেটা কিভাবে ডিলিট করব। সো আমরা যেই ডেটাটা আপনাদের দিয়েছিলাম, অথবা আমরা ইএসডি নামের যে একটা ডেটা আমাদের ছিল, আমরা কাজ করেছিলাম ইএসডি, ওখানে আমাদের অনেক ডেটা আছে, ইএসডি অনেক এমপ্লয়ি ডেটা আছে। সো এই ইএসডি আমরা ওপেন করি। সো এই ইএসডি তে, সো ইএসডি এখানে আসার পরে আমাদের ডেটা নামের যে কলামটা ইয়ার ট্যাবটা আছে, এই ডেটা ট্যাবে যখন ক্লিক করব, ক্লিক করার পরে এই ডান পাশে আমরা ডেটা ভ্যালিডেশন এর বামে রিমুভ ডুপ্লিকেটস নামের একটা অপশন পাবো। সো এই অপশনটা যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে অটোমেটিক বলবে যে এখান থেকে সিলেক্ট করতে বলবে আর কি, মানে সবগুলো কলাম। সো এই সবগুলো কলাম যদি সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে আমার এই এক্সেল সবগুলো কলামের প্রত্যেকটা রোর সাথে একদম হুবহু 100% যখন মিলে যাবে, তখনই সেই ডুপ্লিকেট ডাটাটাকে ডিলিট করবে, তাছাড়া সে ডিলিট করবে না। আর যদি আমরা শুধুমাত্র এখানে সবগুলো ডিসিলেক্ট করে আনসিলেক্ট করে শুধুমাত্র যদি আমরা ইআইডি ধরি, সেক্ষেত্রে শুধুমাত্র ইআইডি অনুযায়ী যতগুলো ডুপ্লিকেট পাবে সেই ডুপ্লিকেট রো গুলো সে সিলেক্ট করবে। সো আমরা যেহেতু চাচ্ছি যে 100% ডুপ্লিকেট হয়েছে, মানে আমাদের প্রত্যেকটা ভ্যালু, প্রত্যেক মানে রেপ্লিকেশন রো, তো সেই ধরনের ডাটা ডিলিট করতে যাচ্ছি, তখন আমরা ডুপ্লিকেট ক্লিক করে সবগুলো সিলেক্ট করে আমরা ওকে বাটনটা ক্লিক করব। সো ক্লিক করলে যদি আমাদের ডুপ্লিকেট পেতো, তখন আমাদেরকে ডুপ্লিকেট দেখাতো। সো আমাদের এখানে যেহেতু ডুপ্লিকেট পাইনি, সো আমরা ওকে দিই। তো এখন আমরা যদি আমাদের এই টেবিলে চলে আসি, এখানে আমরা কিছু ডেটা এন্ট্রি করি। ধরি হচ্ছে A1, A102, 2B, 202, আবার 3C, 102, এবং আবার 1A102। সো এভাবে আমরা যদি একটা ডাটা নেই, সো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এই কম ডাটা, সেই কারণে আমাদের বোঝা যাচ্ছে না, মানে বুঝতে পারছি খুব ইজিলি যে এই দুইটা কলাম
আমাদের কি আছে, ডুপ্লিকেট আছে। সো এই দুইটা ডাটা, পানি এই খাবা না? পানি খাই দাও, এতটুকু, ধরো। এই দুটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে খাও। এই দুটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই ফুল ফিলটাকে ডাটা থেকে আমরা রিমুভ ডুপ্লিকেটস এই অপশনটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জাস্ট ওকে ক্লিক করব। ক্লিক করলে আমার যদি এখানে যেহেতু আমাদের দেখেন একটা ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড এবং সেটা রিমুভ করেছে, আর তিনটা ইউনিক ভ্যালু পেয়েছে। সো এভাবে আমরা ডুপ্লিকেট ভ্যালু ডিলিট করব। সো একইভাবে যদি আমরা এই কলামটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমরা এখন ডুপ্লিকেট রিমুভ করতে যাই, রিমুভ করে এখানে যেহেতু আমাদের কোনো হেডার নাই, আমরা যদি হেডার থাকে সেক্ষেত্রে ওই পুরো টেবিলটাকে সিলেক্ট করে কিন্তু এটা বলে দিতে হবে মাই ডেটা হ্যাজ হেডার্স, তখন আমাদের প্রথম যে হেডারটা আছে সেটাকে সে কাউন্টের বাইরে রাখবে। সো আমরা এখন যদি আবার এক্সিকিউট করি তখন আমাদের দেখাবে নো ডুপ্লিকেট ফাউন্ডস। সো এটাকে যখন আমরা রিমুভ আবার দিই, দিয়ে আমরা যদি এখন বলি যে এই কলামটা এই কলামটাকে সিলেক্ট করে দিই, যে কলামটাকে, শুধুমাত্র যে কলামটাকে, তখন কিন্তু সে একটা ডুপ্লিকেট পাবে। কেন? আমাদের 100 ভ্যালু দুইবার ছিল। সো এইভাবে আমরা ডুপ্লিকেট রিমুভ করতে পারি। সো একইভাবে আমাদের যে ইএসডি ডেটা ছিল সেই ডেটাকে আমরা যদি আবার ডুপ্লিকেট রিমুভ দিই, প্রথমবার কিন্তু আমরা কোনোটা পাইনি। সো আমরা সব আনসিলেক্ট করে শুধু ইআইডি যদি দিই, আমরা ওকে দিই, সেক্ষেত্রে আমাকে 89টা ডুপ্লিকেট ভ্যালু পেয়েছে, যেখানে আমাদের ইআইডি বারবার রিপিট হয়েছে। বিষয়টা ক্লিয়ার কিভাবে আমরা ডুপ্লিকেট করব? স্যার ঠিক আছে স্যার, এটা নিয়ে এটা স্যার ডাটা এই রিবনটা এক্সেলের এই কত ভার্সন থেকে এই এক্সট্রা ফিচারগুলো যুক্ত হয়েছে মনে আছে আপনার? এটা তো আমি 2003 ভার্সনেও এই বিষয়গুলো কাজ করেছি। কাজ করছেন না স্যার? হ্যাঁ, হ্যাঁ, 2003-এও ছিল আর কি। এই সো ধরনের একটা বড় প্রবলেমে পড়েছিলাম রিয়েল ফিল্ডে। ওই কোভিডের সময় এই আড়াই 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 হাজার টাকা করে সবাইকে দেওয়া হচ্ছিল না গরিবদের? জি, জি, জি। তো ওই সময় আমাদের এখানে এই অনেক গার্বেজ ডাটা তৈরি হয়েছিল আর কি, এক্সেলে এন্ট্রি দেওয়া হয়েছিল। তো এই ডুপ্লিকেট নাম্বারটা আমরা এই কন্ডিশনের অনেক কষ্ট করে করতে হয়েছিল। আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু শেয়ার করে রাখি। আমরা যে কন্ডিশনটা দেখলাম, সে কন্ডিশনাল ফরম্যাট টেবিলটা, এখানে এটা কি দেখেছিলাম? হ্যাঁ, এটা সম্ভবত দেখেছি, তাই না? তো এখানে আমরা যখন শর্টিং করব, শর্টিং ক্লাসে আসবো, সেটা হচ্ছে যে কন্ডিশনটা করলাম, করার উপরে ভিত্তি করে এই যে ডাটাটা সিলেক্ট করে আমরা, আচ্ছা শর্টিং ক্লাস এটা আমরা বলবো, সমস্যা নেই, আমরা ক্লাসেই থাকি। সো আমরা এভাবে ডুপ্লিকেট ডাটা কিভাবে ডিলিট করতে হয় সেটা আমরা দেখলাম, নাল ভ্যালু থেকে দেখলাম কিভাবে ডুপ্লিকেট ডিলিট করতে হয়। এখন আমরা দেখবো হচ্ছে ট্রিম। সো ট্রিম দেখবো এখন আমরা। সো ট্রিমিং হোয়াইট স্পেস বলি আমরা এটাকে, ট্রিমিং হোয়াইট স্পেস, হোয়াইট স্পেস। সো অনেক সময় দেখা যায় আমরা একটা ডেটা এন্ট্রি করি, ডেটা এন্ট্রি করার পরে আহ, তারপর হচ্ছে ওয়ার্ডেও দেখি যে স্পেস রাশেদ আমি দেই, তারপর হচ্ছে জাহাঙ্গীর স্পেস পারভেজ স্পেস, তারপরে আমরা দিই হচ্ছে এরকম কয়েকটা নাম আমরা দিই। সো আমরা এরকম নাম দিলাম। এখানে যখন আমরা কাজ করতে যাব, তখন কাজ করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে এই ডাটাগুলো আমরা যখন ইকুয়াল দিয়ে কাজ করতে যাব শামিম, তখন দেখা যাচ্ছে এই শামিমটা ঠিকমতো কাজ করে না। কারণ কি? শামিমের পরে একটা স্পেস আছে। সো এই স্পেসের কারণে অনেক সময় কাজ করে না, কিংবা এই যে রাশেদের একটা আগে একটা স্পেস হয়ে আছে, সো আমরা একটা স্ক্রিপিং করেছি, ওয়েব স্ক্রিপিং অথবা কোথাও থেকে ডাটা পেয়েছি। সো এই ডাটাগুলো দেখা যায় এরকম বিভিন্ন ধরনের স্পেস থাকে আমাদের, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকটাকে ধরে ধরে এরকম স্পেস খুঁজতে হয়, ক্লিক করতে হয়, ডিলিট করতে হয়। সো ডেটা অ্যানালিসিসের জন্য এই স্পেসটা আসলে একটা ঝামেলার একটা বিষয়। সো আমরা যখন ডেটা ক্লিন করব অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবো, এই ধরনের স্পেস আছে, এই স্পেসগুলোকে ক্লিক ডিলিট করব। সো এই ডিলিট করার জন্য আমাদেরকে ফাংশনটা হচ্ছে TRIM, ট্রিম। সো এটাকে বলা হয় ট্রিমিং হোয়াইট স্পেস। সো ট্রিম করে আমরা যেই ভ্যালুটা, যেই সেলটাকে সিলেক্ট করব, সেই সেল থেকে আমাদের ওই হোয়াইট স্পেসটা ট্রিম হয়ে যাবে। সো এটা দিয়ে আমরা যখন এন্ট্রি ক্লিক করব, তখন আমাদের এই শামিম যখন আমরা ক্লিক করব, এই শামিমের ভিতরে কিন্তু আর কোনো ডেটা স্পেসটা থাকবে না। সো একইভাবে আমরা একটা কপি করে দিই, দেখেন এই যে রাশেদি স্পেস একটা ছিল, সেই স্পেসটা কিন্তু আর নেই, সরে গেছে। সো এইভাবে এই কপিটা, এই ডাটাটা যখন আমি এটা মুছে দিব, তখন কিন্তু আমাকে এই ডাটাটা চলে যাবে, রাইট? কারণ কি? আমাদের ওই ফাংশন আছে এই জন্য। সো এই ডাটাটাকে আমরা তখন কি করব, কপি করে কন্ট্রোল সি করে রাইট বাটন ক্লিক করে
এই যে 1 2 3 আছে অথবা পেস্ট স্পেশাল আছে, সো পেস্ট স্পেশালে গিয়ে আমরা এটা ভ্যালুস দিয়ে দিব। তখন আমাদের কি হবে, আমরা এখানে যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাট আর পাস হবে না, সরাসরি আমাদের ভ্যালুটা পাস হবে। সো এখন দেখে আমাদের এখানে কোনো স্পেস নেই, এখানে কোনো স্পেস নেই, সো এভাবে হোয়াইট স্পেস গুলো ডিলিট করতে হয়। সো এটা আমরা যখন কাজ করব কিংবা যারা কাজ করেছি তারা জানি যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার। এরপর আমরা দেখবো হচ্ছে যে কিভাবে কলামের ভ্যালু ফিক্স করতে হয়, ফিক্সিং কলাম ভ্যালু। সো আমাদের যদি এই ডাটাটা থেকে কিছু ডাটা আমরা কপি করি, এখানে যেমন আমাদের, অথবা আমাদের মনে করেন যে অর্ডারটা আছে এখানে কোনো স্যালারি ডেটা নেই, আমরা একটু স্যালারি ডেটা নিয়ে একটা আপনাদের সাথে যেটা শেয়ার করেছিলাম এখানে সম্ভবত স্যালারি ডেটা আছে। সো আমরা একটা ডেটা নিয়ে কাজ করেছিলাম যেখানে স্যালারি ডেটা আছে, আমার মনে পড়ছে না, সম্ভবত কোম্পানি, সরি কোম্পানি না, স্যার এমপ্লয়ি টেবিল ছিল মনে হয় স্যার একটা। এমপ্লয়ি টিভি, আচ্ছা আচ্ছা, এমপ্লয়ি এক্সপেন্স কোম্পানি। আচ্ছা দেখি আমরা আরেকটা ছিল পাইথন ওয়ার্কের ভিতরে আছি। আমরা যেটা ফেচ করেছিলাম একটা ডাটা মনে আছে, সেটা হচ্ছে সিএসভি ফরম্যাট ছিল, মোট প্র্যাকটিস ফুড এক্সপেন্স এমপ্লয়ি। একটু দেখি আমি, ডে 8, জিতেও আছে স্যার সরি স্যালারি ইএসডি তে। কোনটা আছে, ইএসডি তে। ইএসডি, আচ্ছা সরি, তাহলে ইএসডি তে যদি থাকে আমি খেয়াল করিনি তাহলে। ও সরি, ইউএসডি তেও স্যালারি আছে, সো আমি এই স্যালারির কপি কপি করে নিই, আমি একদম শেষ পর্যন্ত বেশি ফুললি আমি কপি করে নিই। সো এতটুকু আমি কপি করে নিই, কপি করে আমরা এখন আমাদের এই ফরম্যাটে নিয়ে আসি আর কি। আমরা যেটা দেখলাম এখানে আমরা ধরি হচ্ছে এটার নাম দিই ফিক্সিং কলাম ফরম্যাট, ফিক্সিং নাম দিই আমরা, ফিক্সিং। সো আমরা এটা পেস্ট করে দিলাম, এসডি কন্ট্রোল সি, আমরা পেস্ট করে দিচ্ছি। সো এরকম আছে আমার। সো আমার এখানে যে ডেটাটা আছে আমরা এটা দেখতে পাচ্ছি, যদি উপরের দিকে খেয়াল করি আমার এই ডেটাটাকে ফরম্যাট দেখাচ্ছে। হোমে যদি আমরা যাই আমাদেরকে বলা হচ্ছে কাস্টম, কাস্টম ফরম্যাট এটা। আচ্ছা আমরা ইএসডি, এটা না, এটা আমাদের ফরম্যাট করা, তো এটা না, আমাদের আরেকটা ছিল ইএসডি, আমরা একটু ওখানে যাই যেখানে টেক্সট আকারে ছিল ইএসডির, এই ফরম্যাটে যাই। ও সরি, নো প্রবলেম। আচ্ছা এই ফরম্যাটটা এভাবে আছে। সো এটা আমরা ধরি টেক্সট হিসেবে আছে, সবকিছু টেক্সট ফরম্যাটে আছে, আমাদের এটা ফরম্যাট করে ফেলেছি। সো এটার জন্য একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা সমান সমান দিয়ে আমরা অ্যাড করে নিই, ডলার কমা দিয়ে স্পেস কমা আমরা অ্যাড করে নিই, এটা হচ্ছে A2। এন্ড আমরা একটু অ্যাড করে নিই আর কি, এই ডলার সাইনটা আর কি, ডলার সাইনটা অ্যাড করে নিলাম। আচ্ছা যাক, প্রবলেম নেই, আমরা কিছু ডাটা কপি করে নিই আর কি, কন্ট্রোল জেড জেড জেড। সো এখানে আমরা কিছু ডাটা নেই, যেমন ডলার দিয়ে আমাদের 143,21,000। সো এরকম আমরা কয়েকটা ডাটা নেই, ভি, কন্ট্রোল ভি, 5টা ডাটা নিই আমরা। সো আমরা ধরি হচ্ছে 1,33,000 আছে, এরকম ডেটা আছে একটা, ধরি আমাদের এরকম আছে 143, এরকম আছে আরেকটা নেই আমরা এরকম।
সো ধরি এরকম একটা ডেটা আছে, টু টু ডলার স্পেস। সো এভাবে আমরা আচ্ছা এটা কেটে দিই। সো এভাবে এরকম আমাদের ডেটা আছে একটা, পাঁচ চারটা ডেটা দিয়ে আমি দেখাই। সো এখান থেকে প্রথমে আমরা যেটা করব, এখানে আমরা টেক্সট হিসেবে ডেটাটা আছে আর কি। সো আমরা যদি এখানে আমাদের নিচের দিকে খেয়াল করি, আমাদের যখন এটা সিলেক্ট করব আমাদের দেখাচ্ছে হচ্ছে কাউন্ট। খেয়াল করছি আমরা কাউন্ট এরকম দেখাচ্ছে। সো আমরা আরো বাড়িয়ে নিই, আরো একটু বাড়াই। সো যখনই দিচ্ছে আমাদের কাউন্ট 11, কিন্তু আমাদের যখন টেক্সট সংখ্যা থাকে 1 2 এরকম, যদি নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু সে এখানে কাউন্টও দেখায় সাথে সামও দেখায়। সুতরাং এই দুটাকে সে পাচ্ছে হচ্ছে কি হিসেবে পাচ্ছে, টেক্সট হিসেবে পাচ্ছে। সো এই টেক্সটটিকে প্রথমে আমাদেরকে এখন কলামে কনভার্ট করতে হবে। সো কলামে কনভার্ট করার জন্য প্রথমে আমাদের যেহেতু ডলার সাইনটা আছে, এই ডলার সাইনটাকে আমাদেরকে ডেলিমিট করতে হবে। সো ডেলিমিট করার জন্য আমরা অলরেডি জানি কিভাবে ডেলিমিট করব। কি করব, আমরা এখানে জাস্ট ডাটাতে যাব, ডাটাতে গিয়ে আমরা দেখেছিলাম টেক্সট টু কলাম। কি করেছিলাম, টেক্সট টু কলাম করার পরে আমরা দুইভাবে ডেলিমিট করতে পারবো। এখানে আমরা যদি ডেলিমিট দিয়ে আমরা নেক্সট দিব, নেক্সট দেওয়ার পর আমরা যদি এখানে কার্সার নেই, কার্সার, আমাদের যদি এখানে কার্সার নেই, নেক্সট যদি আসি এখানে যদি নেক্সট করে প্রবলেম নেই। আমরা যদি এখানে আদার দিই, আদারে এখানে আমরা ডলারটা যদি দিয়ে দিই, আমরা কি চেঞ্জ করতে যাচ্ছি, ডলারটা। সো ডলারটা দিয়ে একটা স্পেস যদি দেই, ডলার দিয়ে আমরা স্পেস দিই, ডলারটা দিয়ে আমরা যদি দেই, দেওয়ার পর আমরা যখন নেক্সট দিব, নেক্সট, এবং কোন কলামে চাচ্ছি আমরা এই কলামটা সিলেক্ট করে দিই। সো এই কলামটা সিলেক্ট করে আমরা যখন ফিনিশ দিব, তখন অটোমেটিক্যালি আমাদের দেখেন ডলারটাকে ডেলিমিট করে দিয়েছে। সো এখানে কিন্তু একটা স্পেস আছে, মাথায় কিন্তু একটা স্পেস আছে। সো এই স্পেসটাকে সরানোর জন্য আমাদের কি করতে হবে, ট্রিম ইউজ করতে হবে, কন্ট্রোল জেড। সো আমাদের সমান সমান ট্রিম দিয়ে আমরা এই ভ্যালুটাকে নিব, নেওয়ার পর আমরা এন্টার দিব, দেওয়ার পর তাহলে আমাদের কি হলো, আমাদের ওই স্পেসটাকে রিমুভ করে দিল। কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে পেস্ট স্পেশাল এই ভ্যালুটাকে পেস্ট করে দিব। সো আমাদের এখন আমরা ভ্যালু পেয়ে গেলাম। এখন যদি চাই যে কেউ, এখন যদি আমরা দেখি পুরোটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলে আমরা দেখেন নিচে যদি দেখি কি দেখাচ্ছে, 11। সো আমরা এটাকে এখন কনভার্ট করে দিব। আমরা হোমে যাব, হোমে যেয়ে আমরা এটা জেনারেলের জায়গায় শুধুমাত্র নাম্বার দিয়ে দিব। সো নাম্বার যখন দিব অটোমেটিক্যালি এটা নাম্বারে কনভার্ট হয়ে গেছে। সো আমাদের, আমাদের এখানে দেখেন কমা যেটা আছে সেই কমাটাকেও সে স্ট্রিং আকারে নিচ্ছে। সো আমরা এই কমাটাকেও অফ করে দিই। সো সেই কমাটাকে অফ করার জন্য আমাদের কি করতে হবে, একইভাবে আমরা এই ডেটাতে গিয়ে টেক্সট টু কলাম করব, কলাম করার পরে ডেলিমিট করব, করার পরে নেক্সট করব, নেক্সট করার পরে আমাদের এখানে এখন কি করব, আমরা কমাটাকে ডিলিমিট করব। সো কমাটাকে ডিলিমিট করে আমরা এখন নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর আমরা কোন কলামগুলোতে চাচ্ছি, আমরা চাচ্ছি ধরেন এই কলামে। সো এই কলামটাকে আমরা সিলেক্ট করে দিব, এই রোটাকে সিলেক্ট করে দিয়ে আমরা জাস্ট ওকে বাটনটা প্রেস করব, ফিনিশ বাটনটা প্রেস করব, করলে আমাদের এই ভ্যালুগুলো চলে আসছে। সো এই ভ্যালুগুলো একসাথে অ্যাড করার জন্য আমাদের এখনো কিন্তু আমাদের স্ট্রিং ভ্যালু আছে। আমরা যদি নিচের দিকে খেয়াল করি, এখন কিন্তু আমাদের প্রত্যেকটা কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হয়েছে কি, ভ্যালুতে কনভার্ট হয়েছে। সো আমরা এই তিনটা একসাথে লাগানো, ইউজ, একসাথে যদি আমরা ইউজ করতে চাই, মানে একসাথে আহ, একসাথে যদি ইউজ করতে চাই, তখন আমাদের একটা কমান্ড ইউজ করতে হবে। সো কি কমান্ড, এটা এটা এম্পারসেন্ট যে চিহ্নটা আছে এটা দিয়ে এই কলামটা, এবং এম্পারসেন্ট চিহ্ন চিহ্ন দিয়ে আমাদের এই কলামটা যখন আমরা সিলেক্ট করে এন্টার দিব, তখন আমাদের অটোমেটিক্যালি এই তিনটা মিলে একটা হয়ে যাবে। সো আমরা ডাবল ক্লিক করে দিই, তাহলে আমাদের সবগুলো ভ্যালু এভাবে সেট হয়ে গেল। সো সেট হয়ে গেল। এখন যদি আমরা নিচের দিকে খেয়াল করি, আমাদের কিন্তু এটা স্ট্রিং আকারে আছে। সো এখন আমরা উপরে এখান থেকে হোম থেকে, হোম ট্যাব থেকে আমরা এটাকে জাস্ট সিলেক্ট করে যখন আমরা নাম্বার ক্লিক করব, সো আমাদের নাম্বার ক্লিক করব, সরি আমাদের এখানে এখনো এটা কি হিসেবে আছে, ফর্মুলা হিসেবে আছে। সো আমাদের এখানে কন্ট্রোল সি দিয়ে আমরা এটাকে পেস্ট স্পেশাল ভ্যালুস দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের অটোমেটিক্যালি এরকম একটা সিম্বল আসবে। সো এই সিম্বলটাকে যদি আমরা ক্লিক করে কনভার্ট টু নাম্বার দেই, অটোমেটিক্যালি নাম্বারে কনভার্ট হয়ে যাবে। অথবা আমরা এখান থেকে যদি নাম্বার সিলেক্ট করে দেই, সেক্ষেত্রে আমাদের এটা নাম্বারে কনভার্ট হয়ে যাবে।
সো নাম্বারে ওখান কনভার্ট, থেকে দিলে নাম্বার হয় না। না এই যে নাম্বার হয়েছে দেখেন, এখন যদি না, সিলেক্ট এটা করে হয়েছে দিই, ওই যে, কিন্তু ওই যে হলুদ ওই বাটনটা ক্লিক করলে হয়, কিন্তু ওখান থেকে নিয়ে আমি অনেকবার চেষ্টা করছি, আচ্ছা ওই হতে যদি চায় না। আমরা, হ্যাঁ, এটা আমার আচ্ছা একটা কোশ্চেন ছিল তো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আমরা তাহলে এভাবে আছে, এভাবে থাকার পর আমরা এখানে জেনারেলে এখন ক্লিক করে দিই। এটা আছে বিভিন্ন ধরনের কনভার্ট আছে, তো আমরা এটা না করে আমরা সরাসরি জেনারেলে দিয়ে দিই। এখান থেকে আমরা এখন নাম্বারে সিলেক্ট করে দিই। আচ্ছা এখান থেকে তখন কনভার্ট দিতে হবে, কারণ এটা কনভার্ট না করলে, এটা ফিচারটা নতুন আসছে, এটা কিন্তু আগে ছিল না, 2007-এর আগে। সো এটা এখান থেকে কনভার্ট করতে হবে, এই হলুদ যেই কোশনটা আছে এখান থেকে কনভার্ট করে দিলে অটোমেটিক নাম্বারে কনভার্ট হয়ে যাবে। সো এটা কনভার্ট করার পরে দেখেন, এখন যদি নিচের দিকে আমরা তাকাই, দেখবো যে আমাদের কাউন্ট আছে এবং সাম গুলো দেখাচ্ছে। সো আমরা যদি কেউ চাই যে আগের মতো করতে, যেমন আমাদের এখানে ডলার সাইন ছিল, সেই ডলার সাইন দেখানোর জন্য, সো সেই ক্ষেত্রে আমরা এই যে আমাদের যে ডেটা জেনারেল আছে, এখানে আমরা চাইলে ক্লিক করে কারেন্সি নামের একটা অপশন পাবো আমরা, কারেন্সি। সো এই কারেন্সি যদি সিলেক্ট করে দিই, অটোমেটিক্যালি আমাদের ওই কমা দিয়ে দিয়ে যেভাবে আমরা চেয়েছিলাম সেভাবেই হবে। সো আমাদের দশমিকের পরে দুইটা ঘর আছে, এটা যদি আমরা অমিট করতে যাই, তখন আমাদের এই চিহ্নটা দিলে একটা একটা দশমিকগুলো সরে যাবে। সো এইভাবে আমরা কলামের ফরম্যাট গুলো ফিক্সিং করতে পারি। বিষয়টা কি ক্লিয়ার? কলাম ফরম্যাট ফিক্সিং। কারো কোনো কোশ্চেন আছে? আমরা মনে হয় যে অলরেডি 10:30 বাজতে যাচ্ছে, তো আমরা না, ঠিক এখানেই আছে। ক্লোজ করতে পারি নাকি আরো আর সময় না, বেশি আমার নেই আমার মনে আমরা? হয় ক্লোজ করাই ভালো, সাড়ে হ্যাঁ, দশটা বেজে গেছে তো। জি জি, সাড়ে কালকে দশটা অফিস বেজেছে, আছে। আমরা মনে করি এখানেই ক্লোজ করি আমরা। কারো কোনো কোশ্চেন আছে কি? কোয়েশ্চেন নাই স্যার, এক্সেলে মনে হয় আরেকটা ক্লাস নেবেন না স্যার? হ্যাঁ, এক্সেল আর একটা ক্লাস আমরা করে ওখানে একটা একটা ড্যাশ কমপ্লিট, একটা কিভাবে ড্যাশবোর্ড করা যায়, সফটওয়্যারের মতো করা যায়, একটা ওইরকম আমরা ছোট্ট একটা, প্রজেক্টের মতো দেখাইলে ভালো হয়। জি জি জি, একটা প্রজেক্টের মতো দেখাবো। সো আমাদের ডেটা অ্যানালিসিস ক্লাসের জন্য এগুলো আসলে প্রয়োজন ড্যাশবোর্ডটা হয়। কি ওই যে পিভট টেবিলের ড্যাশবোর্ড যেটা করা হ্যাঁ যায় ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিভট টেবিল আর কি, পাওয়ার আচ্ছা। কোয়েরির মাধ্যমে, পিভট টেবিলের মাধ্যমে। তারপর হচ্ছে বটম কিভাবে ক্রিয়েট করা হয়, বটম ক্লিক স্যার, করলে সেই বটম অনুযায়ী, জি জি। ইয়া আমাদের ওই মেশিন লার্নিং এর বা এআই এর সাথে ডাটা সায়েন্সের রিলেশনশিপ আছে না কিছু? ডেটা সায়েন্সের রিলেশন বলতে কি, এআই এর মেশিন একটা লার্নিং, ফিচার হচ্ছে ডেটা ডেটা অ্যানালিসিস। হ্যাঁ সেটাই, মেশিন লার্নিং এর। সো এখানে আমরা যেরকম ইউজ করেছি নামপাইটাই হচ্ছে মেশিন লার্নিং বলেন, ডেটা অ্যানালিসিস বলেন, হুম এআই বলেন, সবকিছুর হচ্ছে ব্যাকবোন বলেছিলাম আর হুম কি। সো হুম। এখানে আমরা যেরকম ডেটা অ্যানালিসিসের জন্য ইউজ করি পান্ডাস, আর মেশিন লার্নিং এআই এর জন্য আমরা ইউজ করেছি টেনসর ফ্লো, স্কিটি লার্ন, এইরকম আমরা কিছু লাইব্রেরি ইউজ করি। সো সাইবার সিকিউরিটিও আমরা করে থাকি, সাইবার সিকিউরিটির পাইথন দিয়ে কিন্তু আমরা সাইবার সিকিউরিটিও করি। সাইবার সিকিউরিটির মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের যে এন ম্যাপ আছে, তারপরে হচ্ছে আরো যে টুলস গুলো আমরা ইউজ করি, ওয়ার্কশার্ক ইউজ করি, সবগুলো আমরা পাইথন দিয়েও করতে পারি। তো সেটাই। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। আমি যেহেতু ডাটাটা কপি করতে পারিনি, সরি, আমি যতটুকু আছে ততটুকু শেয়ার করে, অবশ্য আপনারা ভিডিও দেখলে এটা পারবেন, খুব কঠিন কিছু না, ইজিলি। সো কারো কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এক্সেলের ক্লাসটা শেষ করব। আর অনেক কিছু দেখানোর আছে এক্সেলের, আমরা চেষ্টা করব যতটুকু দেখানো যায় ততটুকু দেখে আমাদের ক্লাসগুলো শেষ করতে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের ক্লাস আর কয়টা আছে? আমাদের ক্লাস আছে ভাই, আর দুইটা ক্লাস আছে, মোট 20 ক্লাসের অলরেডি আমাদের আজকে 18 ক্লাস শেষ। তো আমাদের এক্সেলের ছিল দুইটা ক্লাস, আর হচ্ছে পাওয়ার বিআই এর ছিল দুইটা ক্লাস। তো আমাদের এক্সেলের একটা ক্লাস হলো, আর একটা ক্লাস আমরা নেক্সট দিন করব, এবং পাওয়ার বিআই তে আমাদের দুইটা ক্লাস ছিল। তো আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা ওটাকে অমিট করে গত ক্লাসের যেই সেশনটা করেছিলাম, যে ডেস্কটপ বেজ অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের ক্লাসটা আমরা করিয়েছি। স্যার আপনার ওকে। এখানে কয়জন ম্যাক্সিমাম এনরোল করেছিল? 14 জনের মতো না স্যার? আমাদের এখানে ছিল 17-18 জন। 18 জন? জি জি। এনরোল বলতে কি, আমাদের অফিসের ছিল, মানে অফিসের সব মিলে আর কি। এনরোল বলতে আমাদের পরিচিত যারা আছে তাদের মিলে আর কি। অনেকে এনরোল করেনি, বাট আগ্রহ ছিল, তাদেরকেও সহ আর কি, মোট 18 জন আর কি। না, 18-20 জন তো ক্লাস করতোই মাঝে মাঝে, বা এখন করেও, এখন মাঝে মাঝে থাকে না। জি জি। হুম, সেটাই। ঠিক আছে স্যার, ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।